হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি 10 মিনিট স্কুলের আরও একটা লাইভ ক্লাসে। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা চলে আসছি আমাদের ফিজিক্সের টেস্ট পরীক্ষা প্রস্তুতি কোর্সের ফ্রি কোর্স, টেস্ট পরীক্ষা প্রস্তুতি ফ্রি কোর্সের 50টা এক্সক্লুসিভ এমসিকিউ সলভের লাইভ ক্লাস নিয়ে। আমি তোমাদের অঙ্কন ভাইয়া, তোমাদের 10 মিনিট স্কুলের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি, তোমাদেরকে ফিজিক্স পড়ানোর চেষ্টা করি। সো আজকে আমাদের লাইভটাতে সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। আমি একটু দেখি কে কে জয়েন করছো। তোমরা সবাই জয়েন করো এবং জয়েন করে আমাকে জানাও যে কে কোত্থেকে জয়েন করছো, কে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ, আর কে আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। সবাই একটু জানাও যে কে কোত্থেকে জয়েন করছো, কে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ, আর আমার পেছনের যে স্ক্রিনটা আছে এটা ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, আমার কথা ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা। আমরা হচ্ছে ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু করব। সো আমি একটু দেখি কে কে জয়েন করছে আমাদের সাথে। আচ্ছা, আফসানা মিমিকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। তারপরে হচ্ছে আরিয়ান আলিফকে দেখতে পারতেছি, এমডি ফাহাদকে দেখতে পারতেছি, এমডি হাসান লিডারকে দেখতে পারতেছি। আচ্ছা, তো তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে ফেলো, সবাই তাড়াতাড়ি করে লাইভটাতে জয়েন করো, তোমাদের ফ্রেন্ডদেরকে বলো জয়েন করতে, এবং হচ্ছে তোমরা লাইভটা শেয়ার করো। কেন শেয়ার করবা এটা আমি বলতেছি, বাট যদি শেয়ার করা হয়ে থাকে তাহলে আমাকে বলো যে শেয়ার করা ডান। সো কমেন্টে একটু জানাও যে ভাইয়া শেয়ার করে ফেলছি, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি বলবো যে কেন শেয়ার করবো আজকে লাইভটা, এবং আজকে লাইভ আসলে আমরা কি কি পড়বো, কি কি শিখবো, এবং কি কি গাইডলাইন তোমাদের জন্য থাকবে সবকিছুই বলবো। সো দেখি কে কে জয়েন করছে আমাদের সাথে। মুনতাসির মাহেরকে দেখতে পারতেছি, তারপরে হচ্ছে আবু বক্করকে দেখতে পারতেছি, মিথিলাকে দেখতে পারতেছি। আচ্ছা, এদিকে ইউটিউব থেকে দেখতে পারতেছি হচ্ছে নাফিউল ইয়াসমিনকে দেখতে পারতেছি, তারপরে হচ্ছে এমডি সানিমকে দেখতে পারতেছি, তারপরে হচ্ছে অনেক মানুষজন জয়েন করে ফেলছে আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা জিজ্ঞেস করতেছো আমি কেমন আছি, আমি অনেক বেশি ভালো আছি। আচ্ছা, সো আগে আমার পরিচয়টা একটু দেই। আমি হচ্ছে তোমাদের অঙ্কন ভাইয়া, আমার নাম হচ্ছে অঙ্কন। আমি তোমাদের 10 মিনিট স্কুলের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আসি, তোমাদেরকে একটু ফিজিক্স পড়ানোর চেষ্টা করি, এবং আজকেও বেসিক্যালি আমরা ফিজিক্স ক্লাস করতে আসছি এখানে সবাই। আমরা হচ্ছে আজকে পদার্থবিজ্ঞানের সপ্তম, অষ্টম এবং দশম এই 3টা অধ্যায়ের 50টা এক্সক্লুসিভ এমসিকিউ সলভ করব। কেন এক্সক্লুসিভ বলতেছি, কারণ হচ্ছে 50টা এমসিকিউ সলভ মানে জাস্ট 50টা এমসিকিউ দেখে যাবো, ব্যাপারটা এরকম কিছু না। 50টা এমসিকিউ একদম এমনভাবে সলভ করব যাতে এই টাইপের যেই জিনিসগুলো পরীক্ষাতে আসবে সব কিছু তোমরা পারবা, ঠিক আছে? এবং এখানে ম্যাক্সিমাম প্রশ্নই আজকে হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন, মানে এসএসসি পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন বোর্ডের বিগত বছরে আসছে যেগুলা, এবং হচ্ছে আমাদের দেশের শীর্ষস্থানীয় যে স্কুলগুলো আছে ওইখানকার প্রশ্ন। সো আজকে ক্লাসটা খুবই ইনফরমেটিভ হবে, তোমরা অনেক কিছু শিখতে পারবা। এই 3টা অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে আমরা জানি সবারই একটু হচ্ছে ঝামেলা হয়, কারণ অষ্টম অধ্যায়ে আলোর প্রতিফলনের যে এমসিকিউগুলো আসে ওইগুলো একটু আঁকাআঁকির ব্যাপার স্যাপার থাকে। সো আজকে আশা করি সব কিছু ক্লিয়ার করে দিতে পারবো। এবং আজকের লাইভটা যে যে শেয়ার করবা, গত ক্লাসে আমার গত লাইভটা যারা করছিলা তাদেরকে আমি বলছিলাম যে আমার লাইভটা যারা যারা শেয়ার করবা, এবং এখানে সবচেয়ে বেশি যে শেয়ার করবে তার জন্য হচ্ছে কি থাকবে, সকল অধ্যায়ের উপরে একটা টাইপ ভিত্তিক সাজেশন ফিজিক্সের। এবং আমি কিন্তু 3জনকে ইনবক্সে সেই সাজেশনটা দিয়েছিলাম, আর যারা যারা কমেন্টে আমার কাছে সাজেশন চাইছিল তাদেরকেও কিন্তু আমি সাজেশন দিয়েছিলাম, আমি দেখি নাই। এরপরে আজকে কি দিব, আজকে দিব হচ্ছে শেয়ার যদি তোমরা করো আজকের লাইভটা যদি তোমরা শেয়ার করো তাহলে তোমরা পাবা হচ্ছে বোর্ড ভিত্তিক সাজেশন, মানে কোন বোর্ডের কোন কোশ্চেনগুলো সলভ করলে তুমি হচ্ছে পরীক্ষাতে কমন পাবা। এইটা একটা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব, একটা পিডিএফ লিংক। সো এইটা যদি চাও তাহলে সবাই আজকের লাইভটা একটু শেয়ার করে দিবা। কি করবা? শেয়ার করে দিবা, ঠিক আছে? আর যদি শেয়ার করে করা হয়ে যায় থাকে তাহলে আমাকে কমেন্টে লিখবা যে ভাইয়া শেয়ার ডান, এবং আমাকে হচ্ছে একটু জানাবা যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আমার পেছনের স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম, আমি দেখতে পারতেছি রাজাউল করিম আমাদের সাথে জয়েন করছে, রেজাউল করিম, তারপর তাহিয়াকে দেখতে পারতেছি। ঠিক আছে, সবাই ক্লাসে জয়েন করে ফেলছে, সুন্দর, জোস। ভাইয়া এই ক্লাস পরে আবার কি থাকবে? হ্যাঁ, এই ক্লাসটা ইউটিউবে থাকবে এবং ফেসবুকে হচ্ছে 1 মাস পর্যন্ত থাকবে। সো তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে রাখো তাহলে পরে ওইখান থেকে দেখে নিতে পারবা, ঠিক আছে? মরিয়ম হাসান বলছে সাজেশন প্লিজ। অবশ্যই সাজেশন দিব, বোর্ড ভিত্তিক সাজেশন দিব, কিন্তু সেটার জন্য লাইভটা শেয়ার করতে হবে। একটা সার্টেইন অ্যামাউন্ট অফ শেয়ার যদি আমি দেখি ক্লাসের শেষে তাহলে আমি সবাইকে সাজেশনটা দিয়ে দিব, আর না হলে যারা যারা শেয়ার করবে শুধুমাত্র তাদেরকে দিব। এখন অনেকে হচ্ছে কি দেখা যায় শেয়ার করছে, অনেক শেয়ার করছে, কিন্তু তার ইনবক্সে আসলে মেসেজ
দেওয়া যায় না, বা ইনবক্স খোলা না, ইনবক্স বন্ধ করা, প্রোফাইল টোফাইল লক করে রাখছে, থাকে না জেনজি জেনারেশনের মানুষজনের যেই সিকিউরিটি ব্যাপার স্যাপার। তো তখন হচ্ছে তাকে আমি সাজেশনটা কিভাবে দিব বলো? তো তোমরা সবাই একটু ইনবক্সটা খোলা রাখবা, যদি শেয়ার করো, তোমার যদি মনে হয় তুমি সবচেয়ে বেশি শেয়ার করছো, তাহলে মানে খুব স্বাভাবিকভাবেই তোমার কাছে সাজেশনটা চলে যাবে, সাজেশনের পিডিএফটা চলে যাবে, ঠিক আছে? ওকে, সো সবাই বলতেছে শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। মাহমুদা মেকআপ বলছে শেয়ার ডান। তোমরা সবাই তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, কারণ একটা জিনিস আসলে নিজেরা নিজেরা না শিখে আমরা যদি সবাই মিলে শিখি তাহলে আসলে মজাটা একটু আলাদা, ঠিক আছে? তো সবাই মিলে শিখার মধ্যে একটা আলাদা মজা আছে। তো সবাইকে সাথে নিয়ে শিখতে হইলে তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে হবে, সবাইকে একটু মেনশন দিয়ে ফেলো, ঠিক আছে? আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। আর আগের ক্লাসটা কারা কারা করছিল এটা আমাকে একটু জানাও। ওকে ওকে, জোস জোস জোস। একজন বলছে আমার কোনো ফ্রেন্ড নাই তাই শেয়ার করবো না। খুবই দুঃখ, আমি খুবই মানে হতাশ, আমি খুবই কষ্ট পেলাম তোমার কথাটা শুনে। কেন তোমার ফ্রেন্ড নাই আমি জানি না, বাট তোমার ফ্রেন্ড থাকা উচিত আসলে, ঠিক আছে? ওকে, সো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দেই। সবাই একটু এখন খাতা কলম নিয়ে বসে পড়ো, খাতা কলম নিবা, একটা ক্যালকুলেটর নিবা, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারই কিছু না কিছু ম্যাথ আছে। সো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবো, একদম 1.5 ঘন্টা সবাই খুবই ফোকাস থাকবো, ঠিক আছে? আচ্ছা, সো তার আগে বলে নেই যে আজকে ক্লাসটা যারা যারা করবা তারা আসলে কি কি পাবা আমাদের কাছ থেকে, কি কি পাবা। আমাদের যেই 10 মিনিট স্কুলের অ্যাপ আছে ওইখানে যদি তুমি হচ্ছে ফ্রি কোর্সে রেজিস্ট্রেশন করো তাহলে তুমি আজকের ক্লাসের পরে ক্লাসের যে স্লাইডটা থাকবে সেটা পেয়ে যাবা, এবং সাজেশন আমি যেটা দিব সেটা তো আলাদা আছেই, তো ছাড়াও আরেকটা সাজেশন তোমরা পেয়ে যাবা, এবং হচ্ছে একটা কুইজ দেওয়ার সুযোগ পাবা, একটা এক্সাম দেওয়ার সুযোগ পাবা। আজকে যেই এমসিকিউ গুলো আমরা পড়বো এই টাইপেরই আরো 20টা এমসিকিউ তোমার হচ্ছে একটা পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করে নিতে পারবা যে তুমি আসলে ঠিক কতটুকু ভালো করে শিখতে পারছো অথবা কতটুকু ভালো করে বুঝতে পারছো। আচ্ছা, এরপরে এক্সাম হ্যাক ভিডিও, তোমাদেরকে কিছু গাইডলাইন ভিডিও প্রোভাইড করা হবে যেগুলো আমাদের আয়মান ভাই নিজে বানাইছে তোমাদের জন্য স্পেশালি, যে তোমরা আসলে এক্সামের আগে কিভাবে পড়াশোনা করবা, কোন কোন টেকনিকে গেলে তোমার রিভিশনটা সবচেয়ে সেরা হবে, এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবা যদি হচ্ছে আজকে ক্লাসটা করো ঠিক করে, ঠিক আছে? কোথায় পাবা এগুলা? পাবা হচ্ছে ওয়ান শট যে ফ্রি কোর্সটা, এটা আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপে। সো ওইখানে তোমাকে যে একটু রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করলে তুমি হচ্ছে এই জিনিসগুলো কিন্তু সেখান থেকে কালেক্ট করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এই ড্যাশবোর্ডটা এরকম আসবে, এবং এখানে দেখতেই পারতেছো যে এখানে হচ্ছে একটা জিরো দেওয়া আছে বড় করে, মানে এই কোর্সে আসলে কোনো ফি নাই, এটা একটা ফ্রি কোর্স যেটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষাকে সামনে রেখে তোমরা যাতে টেস্ট এক্সামে ভালো করতে পারো এই জন্য আসলে এই কোর্সটা নামানো হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে তোমাদের এই টেস্ট পরীক্ষা প্রিপারেশন বা টেস্ট এক্সামের পরে, এটা হচ্ছে আফটার টেস্ট এক্সাম, ঠিক আছে? তোমাদের টেস্ট এক্সাম প্রিপারেশনের এই কোর্সটা শেষ হওয়ার পরে অথবা আফটার টেস্ট এক্সাম তোমাদের এসএসসির যখন প্রিপারেশন নেওয়ার বা কমপ্লিট একটা প্রিপারেশন নেওয়ার সময় আসবে, তখনও তোমাদের জন্য কিন্তু আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আর একটা কোর্স আসতেছে, এবং এইটা হচ্ছে পেইড কোর্স, যেটা হচ্ছে নাম শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, যেটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার পর থেকে শুরু করে একদম এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত চলবে। এবং তোমাদের এই কোর্সটাতে, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটাতে, একদম জিরো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু পড়ায় দেওয়া হবে। সো এইখানে যদি তুমি জয়েন করতে চাও, তোমাদের এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী এবং মানবিক বিভাগের শিক্ষার্থী সবার জন্যই কিন্তু এই কোর্সটা মানে আমরা আনতেছি আর কি। তো এই কোর্সে জয়েন করতে হলে তুমি হচ্ছে 16910 এই নাম্বারটাতে কল করবা, কল করলে ওরা তোমাকে ডিটেইলস বলে দিবে যে কিভাবে কিভাবে তুমি হচ্ছে কোর্সটা এনরোল করে ফেলতে পারবা। এবং আরেকটা মজার বিষয় বলি, তোমরা যদি আমার কথা বলো, মানে হচ্ছে আমার নামে একটা প্রোমো কোড আছে অঙ্কন এসএসসি 26, এই প্রোমো কোডটা ইউজ করে যদি তোমরা কেউ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা এনরোল করো আমাদের, সেখানে তুমি কিন্তু একটা ডিসকাউন্ট পাবা, মোটামুটি বেশ ভালো রকমের একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। তো সবাই হচ্ছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে জয়েন করে ফেলতে পারো। তোমার প্রিপারেশন যদি একদম টপ লেভেলে করে ফেলতে চাও, তোমার এ প্লাস যদি নিশ্চিত করে ফেলতে চাও, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স তোমার জন্য, ঠিক আছে? আচ্ছা, সো এই কোর্সে আসলে কি কি থাকতেছে? কোর্সে থাকতেছে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত থিওরি, এমসিকিউ, এসকিউ, সিকিউ সব কিছু আমরা ক্লাসে পড়াই দিব, এবং 100 নম্বরের মডেল টেস্ট হবে। এবং এই মডেল টেস্টটা অথবা এই যে এক্সাম মডিউলটা, এটা বাংলাদেশের সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবা আমাদের এখানে। এখানে অসংখ্য এক্সাম দিয়ে তুমি হচ্ছে নিজের প্রিপারেশনটা যাচাই করে ফেলতে পারবা যে তোমার প্রিপারেশন আসলে কেমন। গাইডলাইন, আমাদের সাথে সরাসরি হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা গাইডলাইন সেশনে তুমি কথা বলতে পারবা তোমার নিজের
অসুবিধা সুবিধা এইগুলো একটু জানাইতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যেসব বিষয় পড়ানো হবে, কোন কোন বিষয় পড়ানো হবে, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক, 3 ধরনের বিভাগের শিক্ষার্থীদের জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা লঞ্চ করা হচ্ছে। এবং কি কি বিষয় পড়ানো হবে, দেখো বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, এটা তো সবগুলো বিভাগেই আছে, মানে সায়েন্স, আর্টস, কমার্স 3 বিভাগেই কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আছে, সাধারণ গণিত আছে। সো বাংলা, ইংরেজি, সাধারণ গণিত সবাইকেই পড়ানো হবে এবং আইসিটিও কিন্তু কমন একটা সাবজেক্ট। আর সাথে করে হচ্ছে তোমাদের প্রত্যেকটা গ্রুপের সাবজেক্ট, সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই এতগুলো সাবজেক্ট হচ্ছে তোমাদেরকে আমরা টোটাল পড়াবো, একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। মানে পরীক্ষায় যেরকম প্রশ্ন আসুক না কেন তুমি এখান থেকে আনসার করতে পারবা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একজন প্রশ্ন করছে একাদশ শ্রেণীর ক্লাস কখন শুরু হবে? ভাইয়া তুমি কি এসএসসি 26 ব্যাচের জন্য জিজ্ঞেস করছো এটা? তাহলে তুমি আগে এসএসসি 26 ব্যাচের যে মানে 26 সালে আগে এসএসসি পরীক্ষাটা দাও, তারপরে একাদশ শ্রেণীর যে কোর্সটা আসবে ওইটাতে তুমি এনরোল করিও। আপাতত তুমি এসএসসি পরীক্ষাটা সামনে রেখে ওইটার জন্য প্রিপারেশন নাও। ভাইয়া একাধিক প্রোমো কোড ইউজ করা যাবে না, একটাই প্রোমো কোড ইউজ করা যাবে। যদি আমার প্রোমো কোডটা ইউজ করো অঙ্কন এসএসসি 26, তাহলে তুমি একটা ডিসকাউন্ট পাবা। সো এই প্রোমো কোডটা তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে? সো এটা তো বললাম আমরা কোন কোন বিষয় পড়াবো। আচ্ছা, সো এই কতগুলা ক্লাস হবে আসলে এখানে হচ্ছে টেস্ট পরীক্ষা প্রস্তুতির জন্য আমরা 50+ রিভিশন ক্লাস নিব। তুমি যদি শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে এখনই এনরোল করে ফেলো, তাহলে এর আগেই আমরা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষাকে সামনে রেখেই 50+ রিভিশন ক্লাস নিব, যেখানে হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটা কভার করে দেওয়া হবে টেস্ট পরীক্ষাকে সামনে রেখে। এটা কিন্তু এসএসসির জন্য না, টেস্ট পরীক্ষার জন্য। এরপরে টেস্ট পরীক্ষার পর থেকে হচ্ছে তোমাদের এসএসসিকে সামনে রেখে আমাদের রেগুলার ক্লাসগুলো শুরু হবে এবং হচ্ছে ডাউট সলভ ক্লাস থাকবে এই টেস্ট পরীক্ষার আগেই। মানে তোমাদের যে সমস্যাগুলো আছে তোমরা আমাদেরকে জানাবা, ডাউট সলভ তো আসলে এইটাই, তাই না? ওকে, চলো সামনের দিকে যাই। একজন বলছে সব পারি, সেরা রাকিব ভাইয়া, সেই সেই। চলো আমরা হচ্ছে একদম আমাদের ফার্স্ট যে এমসিকিউটা আছে এটা দিয়ে হচ্ছে ক্লাসটা শুরু করি। এখানে আমাদেরকে বলা হয়েছে যে নিচের কোনটি হুকের সূত্র, ঠিক আছে? তো সবাই আমাকে একটু মানে কমেন্টে আনসারটা জানাই দাও তো যে নিচের কোনটা হুকের সূত্র। একজন তো বলছে ভাই সব পারি, তো সবাই একটু জানাও তো যে নিচের কোনটা হুকের সূত্র। ইনশাল্লাহ ইনশাল্লাহ এ প্লাস হবে, অবশ্যই হবে ভাইয়া। জোস জোস জোস। একজন বলছে ভাইয়া এনরোল করে ফেলেছি, যারা ফুল ইয়ারের কোর্স পারচেস করেছে তাদের তো এসএমপি আলাদাভাবে পারচেস করা লাগবে না, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে ফুল ইয়ারের কোর্স সাথে এসএমপি দুইটা একসাথে যারা পারচেস করছে তারা হচ্ছে আর মানে তারা হচ্ছে তাদেরকে আর নতুন করে কোর্স কিনতে হবে না। বাট তুমি যদি এসএমপিটা না কিনে থাকো তাহলে তোমাকে কিনতে হবে ভাইয়া। আচ্ছা, তো সবাই আমাকে একটু এই কোশ্চেনটা মানে আমাদের যে ফার্স্ট যে কোশ্চেনটা দেখা যাচ্ছে এইটার আনসারটা একটু কমেন্টে জানাই দেই। আচ্ছা, ইউটিউব অ্যালগরিদম ফার্স্ট একটু, সো আমি ইউটিউব থেকে আনসার পাচ্ছি বি 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 বি, সবাই বলতেছে বি বি বি। এখান থেকে ফেসবুক থেকে আমি আনসার পাচ্ছি বি বলতেছে, মেহেদি হাসান নাইম বলছে বি, মাইশা মরিয়ম বলছে ঘ। আচ্ছা, তারপরে আরেকজন বলছে বি, উম্মে হাবিবা বলছে বি, মেসি ডি মারিয়া বলছে ডি, মেসি ডি মারিয়া বলছে হচ্ছে ডি। আচ্ছা, মেসিও আমার ক্লাস করতেছে, ব্যাপারটা অনেক জোস। সো হুকের সূত্র আসলে কি? হুক হচ্ছে স্থিতিস্থাপকতা নিয়ে কথাবার্তা বলছিল, তাই না? যে স্থিতিস্থাপকের মধ্যে পীড়ন এবং বিকৃতি হচ্ছে সমানুপাতিক, অথবা স্প্রিং এর ক্ষেত্রে হুক বলছে এরকম যে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এখন এইটা হচ্ছে একদম বেসিক যে সূত্রটা, বেসিক ফর্মটা সেইটা, কিন্তু এইটা কি এখানে আছে? এফ ইকুয়ালস টু কে এক্স আছে, বাট আমাদের এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্সটা কিন্তু নাই। অথবা আমাদের হচ্ছে এখন যদি আমরা এই সূত্রটাকে একটু চেঞ্জ করি, তাহলে দেখো আমি এখান থেকে এইভাবে লিখতে পারি জিনিসটা। আসলে এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে এক্স ইকুয়ালস হচ্ছে এফ ডিভাইডেড বাই মাইনাস কে, মানে মাইনাস এফ বাই কে, এইভাবে কিন্তু জিনিসটা লেখা যায়। সো এই অপশনটা কিন্তু আমাদের কাছে আছে। কোনটা? আমাদের অপশন ডি। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। সো যারা যারা অপশন ডি বলছিলা তারা আসলে সঠিক উত্তর দিয়েছো, এবং যারা যারা অপশন বি বলছো তারা একটু ভুল করছো, কারণ এই ফর্মুলাটাতে কে হচ্ছে এইখানে আছে আর এফ হচ্ছে এইখানে আছে। সো এটা তো আসলে হুকের সূত্র না, হুকের বেসিক সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এখন এইটাকে ঘুরাই ফিরাই যেভাবে লেখা যায় ওই সবগুলা জিনিস এখানে দেওয়া নাই, একটা দেওয়া আছে শুধু এক্স এর ভ্যালুটা বের করার জন্য আমি যেটা করব সেইটা। তো যারা যারা ভুল করছো ভুল থেকে শিক্ষা নিয়ে ফেলো, পরে আর ভুল করবা না। এই জিনিসটা যদি অন্য কোনো পরীক্ষাতে কখনো চলে আসে, এটা টেস্ট পরীক্ষা হোক কিংবা এসএসসি পরীক্ষা হোক, যেটাতেই আসুক না কেন, যাতে আর ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে সামনের দিকে যাই। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা সেখানে বলা হয়েছে, এটা একটা ডিরেক্ট ফর্মুলা, আসলে এটা সবার পারার কথা, আমি এটা বলবো না, তোমরা আমাকে কমেন্টে আনসারটা বলবা। বলা হয়েছে যে যদি একটি স্প্রিং এর ধ্রুবক কে হয় অথবা স্প্রিং এর ধ্রুবক কে হয় এবং ভর এম হয়, তাহলে ভরটির দোলনকাল কত হবে, মানে টাইম পিরিয়ড টি কত। সো টি ইকুয়ালস টু হোয়াট? এখানে চারটা
একটা ফর্মুলা দেওয়া আছে। তো সবাই আমাকে একটু সঠিক অ্যান্সারটা কমেন্টে জানাও তো দেখি কে কে বলতে পারো। আচ্ছা, ইউটিউব থেকে আমি আনসার পাচ্ছি অলরেডি, ফেসবুক থেকেও আনসার পাচ্ছি। মোহাম্মদ আলী বলছে এ, তারপরে আর কে বলতেছে ভালো আছি ভাইয়া। ইরা জিজ্ঞেস করছে কেমন আছি, ভালো আছি ভাইয়া। তাড়াহুড়া করা যাবে না, একটু ঠান্ডা মাথায় আনসার করতে হবে। পারবিন হীরা বলছে এ, অর্পণা দাস বলছে এ, ইকবাল হোসেন বলছে এ, আনোয়ার আহমেদ বলছে এ, এদিকে ইমরুল কায়েস বলছে এ। সবাই মোটামুটি বলতেছে এ, ঠিক আছে। ওকে, জোস জোস জোস। ম্যাক্সিমাম মানুষ বলতেছে এ। হ্যাঁ, সঠিক অ্যান্সার হচ্ছে এ। আমরা তরঙ্গ অধ্যায়ে পড়েছি যে আমাদের হচ্ছে পর্যায়কাল নির্ণয়ের জন্য দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে, আর আরেকটা সূত্র হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে। সো টি ইকুয়ালস টু টোয়াইস পাই রুট ওভার এম বাই কে, এইটা একটা সূত্র। আর টি ইকুয়ালস টু টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, এইটা একটা সূত্র। সো এই দুইটা সূত্র দুইটা আলাদা আলাদা জিনিসের জন্য প্রযোজ্য। একটা হচ্ছে কিসের জন্য, এই যে টি ইকুয়ালস টু টোয়াইস বাই রুট ওভার এল বাই জে, এটা হচ্ছে সরল দোলকের জন্য। আর টি ইকুয়ালস টু টোয়াইস বাই রুট ওভার এম বাই কে, এটা হচ্ছে স্প্রিং এর জন্য, ঠিক আছে। এইটা হচ্ছে কিসের জন্য, স্প্রিং। আর এইটা হচ্ছে কিসের জন্য, সরল দোলক। সো আমাদেরকে প্রশ্ন বলছে কি স্প্রিং এর ভর ঝুলানোর কথা বলা হয়েছে এবং স্প্রিং ধ্রুবকও দেওয়া আছে। সো অবশ্যই আমাদের অপশনে আনসার যেটা আছে এ নাম্বারে, সেটা হচ্ছে আমাদের আনসার, তাই না। সেই জোস জোস, সবাই বলতেছে এ। আচ্ছা, সেই সবাই পারে, জোস তো। আচ্ছা, এরপরে এমসিকিউ 3, এটাতে বলা হয়েছে যে 0.1 মিটার লম্বা একটি সুতা দিয়ে x গ্রাম ভরের একটি ঘড়ি ঝুলিয়ে দেওয়া হলে ভরটির দোলনকাল কত হবে। সো এখানে আবার একটা খুব মানে আনঅর্থোডক্স অপশন দেওয়া আছে, যেখানে বলা হয়েছে দোলনকাল বের করা যাবে না। সো এটা একটু চিন্তা করে ঠান্ডা মাথায় আনসারটা দিবা সবাই, ঠিক আছে। আবার খেয়াল করো প্রশ্নটা, একটা সুতার দৈর্ঘ্য দেওয়া আছে এবং বলছে যে x গ্রাম ভর, মানে ভরটা কিন্তু বলে দেয় নাই, বাট বলছে জাস্ট যে x গ্রাম ভর, ঠিক আছে। সো এইটা কোন সূত্র দিয়ে আমাদের করতে হবে এবং আনসার কত হবে। আচ্ছা, তোমার কমেন্ট দেখছি হাবিবা ভাইয়া, সবার কমেন্ট দেখছি আমি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখনো মানুষজন 2 এর আনসার দিচ্ছে, একজন ডি এর নাম দিচ্ছে। আচ্ছা, একজন হচ্ছে ভাইয়া তোমার নাম কি, আমার নাম অঙ্কন, আমি হচ্ছে তোমাদের অঙ্কন ভাইয়া, ঠিক আছে। ওকে ভাইয়া, এটা এইচএসসি 26-এর ক্লাস না, এটা এসএসসি 26-এর ক্লাস ভাইয়া। সাউন্ড কম আসছে, সারিকা সিদ্দিকি বলছে সাউন্ড কম আসছে। আচ্ছা, আমরা ব্যাপারটা দেখতেছি, সবারই কি সাউন্ড কম আসতেছে? ওকে ওকে ওকে, ঠিক আছে। সো এই প্রশ্নটা দেখো, এইখানে আমাদের একটা আনইউজুয়াল ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে ভর। এই যে x গ্রাম ভরের কথা বলা হয়েছে, ভর কখন আমরা ইউজ করব, স্প্রিং এর কথা বলা হইলে। কোন ক্ষেত্রে, স্প্রিং এর কথা বলা হইলে। বাট এখানে আসলে আমাদেরকে বলছে একটা সুতার সাহায্যে একটা ঘড়ি ঝুলানো হয়েছে। তো স্প্রিং এর কথাবার্তা বলছে কি, বলা হয়নি। তো সুতার সাহায্যে যখন কোনো কিছুকে ঝুলানো হয়, তখন আসলে একটা সরল দোলক তৈরি হয়। কি হয়ে যায়, তো কি তৈরি হয়, সরল দোলক। তো সরল দোলকটা হচ্ছে কি করে, ধরো এইখান থেকে এতটুকু বিস্তার, এখান থেকে আমি ছেড়ে দিলে এটা ঘুরে এই পর্যন্ত আসবে, আবার হচ্ছে এখান থেকে এইভাবে যাবে। তো এটা হচ্ছে একটা সরল দোলক তৈরি করা সম্ভব। তো সরল দোলকের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল নির্ণয় সূত্র টি ইকুয়ালস টু হচ্ছে টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। সো এখানে আমাদের সুতার দৈর্ঘ্যটা কিন্তু বলে দেওয়া হয়েছে, কত বলে দেওয়া হয়েছে, 0.1 মিটার। সো 2 ইন্টু পাই এর জায়গায় বসাবো 3.1416, ইন্টু এল এর জায়গায় বসাবো হচ্ছে 0.1, আর জি এর জায়গায় বসাবো হচ্ছে 9.8। সো আমাদের আনসার কত আসতেছে, আমাদের আনসার আসতেছে হচ্ছে 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 9.8। সো আমাদের আনসার আসতেছে হচ্ছে 0.635 সেকেন্ড, 0.635 সেকেন্ড। এটা আমাদের কোন অপশনে আছে, আমাদের অপশন এ। সো অনেকে হচ্ছে অপশন এ বলছো, অনেকে হচ্ছে অপশন ডি বলছো। সো অপশন এ অথবা ডি যারা, মানে দুইটা তো হবে না কখনোই অ্যান্সার। সো ডি যারা বলছো, আমি জানতাম যে অনেকেই হচ্ছে ডিটা বলবা, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে আমাদের এখানে ভরটা এক্স বলে দিছে। সো ভর এক্স বলে দিলে তোমরা ভাববা যে এম বাই কে এই ফর্মুলা দিয়ে ইউজ করতে হবে। সো এইটা আসলে এই ফর্মুলা দিয়ে যাইতেই হবে না,
এম বাই কে এর এখানে কোনো কিছুই নাই, সো এম বাই কে আমাকে ইউজ করতেই হবে না, আমরা ইউজ করবো হচ্ছে এল বাই জি। সো এল বাই জি দিয়ে ইউজ করলে আসলে আমাদের আনসার চলে আসবে এ, ঠিক আছে। সো অনামিকা দেখতেছি বলতেছে এ, তারপরে হচ্ছে নাদিয়া সুলতানা রাত্রি বলতেছে এ, আরতি শর্মা বলতেছে এ, একজন বলছে ভাই এসএসসি 27, ঠিক আছে সমস্যা নাই, এসএসসি 27-এর জন্য ক্লাসটা সমানভাবে ইম্পর্টেন্ট, কারণ সামনেই এসএসসি 27-এর হচ্ছে ফাইনাল পরীক্ষা। সো অনেকেরই ফাইনাল পরীক্ষা এই 3টা চ্যাপ্টারই সিলেবাসে আছে, সো তোমরা এই ক্লাসটা করে ফেলতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে এমসিকিউ নাম্বার 4, এটা খুবই সহজ এবং খুবই মানে একদম থিওরিটিক্যাল একটা প্রশ্ন, যেটা হচ্ছে মুখস্থ টাইপের একটা প্রশ্ন। বলা হয়েছে যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার মানে কোনো কণা কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে আসলে তাকে কি বলে? পর্যায়কাল, বিস্তার, পূর্ণস্পন্দন, তরঙ্গ দৈর্ঘ্য। খুবই সহজ একটা প্রশ্ন, তোমরা আশা করি সবাই এটা পারবা। সবাই আমাকে একটু এই কোশ্চেনটার আনসার বলে দাও তো সুন্দর মতো তাড়াতাড়ি করে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে। ওকে, ইউটিউব থেকে দেখতেছি আনসার সি বলতেছে, ফেসবুক থেকে কি বলতেছে দেখি, অনেকে বলতেছে এ, তানজিলা বলছে এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই একটু আনসারটা দাও তো সুন্দর মতো, দেখি তো কে কোনটা বলে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম নুসরাত। এ সি, এ সি, তুই ডি, মানে সবগুলো আনসার পাচ্ছি, ঠিক আছে। এ বি সি ডি, মানে সবাই বলতেছে এক একটা এক একটা, একজন বলতেছে এ, একজন বলতেছে বি, একজন বলতেছে সি, একজন বলতেছে ডি। তো সবগুলোই আসলে অ্যান্সার, তাই না? মানে একটা তো একটা হবেই ভাইয়া, যেটাই হোক একটা তো হবেই, তাই না? আচ্ছা, বি বি বি, এবার বিও দেখতেছি, এতক্ষণ সি আর এ দেখছি, এখন বি দেখতেছি। আচ্ছা দেখো, প্রশ্নটা একটু বুঝি, হ্যাঁ। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা একটা বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার একই দিকে ফিরে আসলো, মানে একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে আসলো। সো এইটা আসলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। কি সম্পন্ন করে? একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। ব্যাপারটা কি রকম আসলে? একটা তরঙ্গ যদি চিন্তা করো, দেখো তরঙ্গ তো আমরা সবাই জানি যে তরঙ্গ দেখতে আসলে, মানে তোমরা যে তরঙ্গ দেখে অভ্যস্ত সেটা হচ্ছে কি এরকম তরঙ্গ, তাই না? তো একটা তরঙ্গ এইখান থেকে যাত্রা শুরু করলো, কোত্থেকে যাত্রা শুরু করলো? একটা তরঙ্গ হচ্ছে এইখান থেকে যাত্রা শুরু করলো। আচ্ছা, এইখান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে সে এইখান থেকে যে এইখান থেকে আবার একই দিক থেকে, দেখো এই দিকে গেছিল কিন্তু একই দিক থেকে আবার সাম্যাবস্থায়, মানে এই বিন্দুটাতে ফিরে আসলো। এটা কিন্তু সাম্যাবস্থায় আছে, এই দুইটা বিন্দু, এই বিন্দুটা এবং হচ্ছে এই বিন্দুটা, এটা হচ্ছে সাম্যাবস্থায় আছে। যে এতটুকু কিন্তু প্রথমত একটা তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে, বাট এই জিনিসটা আসলে একটা পূর্ণ স্পন্দন। এটা আমরা সরল দোলকের সাহায্যে ব্যাখ্যা করতে পারি বা চিন্তা করতে পারি। তো একটা সরল দোলক এইখান থেকে শুরু করে আমি হচ্ছে ওকে ছেড়ে দিলাম, ছেড়ে ও এই পর্যন্ত আসবে, তারপর আবার ওর আগের জায়গায় ফিরে আসবে। সো এই যে এক জায়গা থেকে যে আবার আরেক জায়গায় ফিরে আসা, এতটুকু দূরত্ব অতিক্রম করার কথা যদি বলতো, তখন আমরা উত্তর দিতে পারতাম ডি, তরঙ্গ দৈর্ঘ্য। যারা যারা ডি দিছো, ডি হবে না, আমাদের উত্তর হচ্ছে কি সি, মানে হচ্ছে পূর্ণ স্পন্দন। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, একটা কি সম্পন্ন করে? পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। আচ্ছা, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের কি বলা হয়? এইটা খুবই সহজ প্রশ্ন আসলে। একটা তরঙ্গের পূর্ণ স্পন্দন বা একটা স্পন্দন সম্পূর্ণ করতে এক পর্যায়কালের পরিমাণ সময় লাগে। সো পর্যায়কাল আর দোলনকাল কিন্তু একই কথা। সো অনেকে আবার বলবা ভাইয়া পর্যায়কাল আর দোলনকাল কি আলাদা? না ভাইয়া, পর্যায়কাল আর দোলনকাল একই কথা। একটি পর্যায় অথবা একটি দোলন সম্পূর্ণ করতে অথবা একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে ওই তরঙ্গের পর্যায়কাল অথবা দোলনকাল। সো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কি দোলনকাল, ঠিক আছে। আচ্ছা, তারপরে দশা বলতে কণার কোনটি বোঝানো হয়? এইটা তোমরা সবাই একটু কমেন্টে আমাকে আনসারটা দাও। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর কোশ্চেনটার আনসার সবাই আমাকে একটু কমেন্টে দিবা, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে ভাইয়া বুঝিনি। শুন ভাইয়া, পর্যায়কাল মানে তোমাদের হচ্ছে পূর্ণ স্পন্দন, পূর্ণ স্পন্দন মানে হচ্ছে একটা জায়গা থেকে যাওয়া শুরু করে আবার একই দিক থেকে যদি ওই জায়গাটায় ফিরে আসে, তাহলে টোটালটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন বা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, ঠিক আছে। সবাই আমাকে একটু কোশ্চেন নাম্বার 6 এর আনসারটা বলো। আমি ইউটিউব থেকে অলরেডি আনসার পাচ্ছি, ফেসবুক থেকেও আনসার পাচ্ছি। অনেকে বলতেছে সি, অনেকে বলতেছে ডি, অনেকে বলতেছে এ, আবার 3টা আনসার পাচ্ছি, এ, সি আর হচ্ছে ডি। এখন পর্যন্ত কেউ বি বলে নাই। নাদিয়া সুলতানা রাত্রি বলছে হচ্ছে ডি। আচ্ছা, সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। সবাই একটু কমেন্টে আনসারগুলো দেওয়ার চেষ্টা করো। হাবিবা আক্তার বলছে ডি। আচ্ছা, মুনতাসির মাহির বলছে সি। কোনটা সি? নাম্বার 6। মুনতাসির মাহির একটু ভুল হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, মালিহা আঞ্জুম বলছে ডি। সবাই বলতেছে ডি, ম্যাক্সিমাম মানুষজনই বলতেছে হচ্ছে ডি। আচ্ছা,
তো এখানে কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে দশা বলতে কণার কোনটি বোঝানো হয়? দেখো, একটা তরঙ্গ স্থিত অথবা একটা তরঙ্গের উপরস্থ কোন একটা কণার গতির সম্যক অবস্থা প্রকাশক রাশিকে বলা হচ্ছে দশা। এটা হচ্ছে ডেফিনেশন। দশার আমরা ডেফিনেশন দিই। দশা, দশা হচ্ছে তরঙ্গের উপরস্থ কণার গতির সম্যক অবস্থা প্রকাশক রাশি। সম্যক অবস্থা প্রকাশক রাশি। সো ভাইয়া, সম্যক অবস্থা বলতে কি বোঝায়? সম্যক অবস্থা মানে গতি, আসলে যেই জিনিসগুলো দিয়ে আমরা হচ্ছে গতিকে ডিফাইন করি, সম্যক অবস্থা প্রকাশক রাশি। সো গতিকে ডিফাইন করতে আমাদের বেগ লাগে, আমাদের সরণ লাগে, আমাদের ত্বরণও লাগে। সো তিনটা যে অপশন আছে, প্রথম তিনটা অপশন, তিনটা জিনিসই কিন্তু আমাদের গতিকে বুঝাইতে বা গতিকে প্রকাশ করতে প্রয়োজন। সো দশা যেহেতু গতির সম্যক অবস্থা প্রকাশক রাশি, সম্যক অবস্থা মানে হচ্ছে সকল অথবা সবগুলা, ঠিক আছে? সম্যক মানে হচ্ছে সকল অথবা সবগুলা। সো আমাদের আনসার কিন্তু হচ্ছে সবগুলা, ঠিক আছে? তো যারা যারা ডি বলছিলা তাদেরকে কংগ্রেচুলেশনস, তোমরা হচ্ছে সঠিক অ্যান্সার দিছো। আর যারা যারা অন্যগুলা বলছিলা তারা একটু ভুল করছো। একজন বলছে আই থিঙ্ক বি ভাইয়া, না ভাইয়া আই থিঙ্ক ডি, সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি। অপূর্ব বলছে আমার নাম নেন, নিলাম ভাইয়া। ভাইয়া আমি আপনার পেইড ব্যাচের স্টুডেন্ট, ক্লাস 9। ওকে, সমস্যা নাই, ক্লাস 9 ওই ক্লাসটা করতে পারবা, তখন তোমাদের এখানে চ্যাপ্টার 10টাও দেখানো হবে। সো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করো, ঠিক আছে, যারা ক্লাস 9 এর আসো। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা খুবই মজা এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসলে আসবে। সো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আনসারটা দিও। এখানে বলা হয়েছে উপরের তরঙ্গটির কোন বিন্দুগুলো সমদশা সম্পন্ন, মানে একই দশা সম্পন্ন, মানে বিন্দু, সরি, একই দশা সম্পন্ন বিন্দুগুলো হচ্ছে কোনটা? এখানে ও তো সাম্যাবস্থা, এটা না। পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, এই বিন্দুগুলোর মধ্যে কোন দুইটা বিন্দু সমদশা সম্পন্ন? এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসে। তো সবাই একটু সুন্দর মতো আনসারটা দাও, ঠিক আছে? সবাই একটু সুন্দর মতো আনসারটা দাও ভাইয়া। ওকে, জোস জোস জোস। এখানে বলতেছে ডি, পিটি, পিটি, অনেকেই বলতেছে পি আর টি, পি আর টি। 7 এ হচ্ছে ডি। সিরাত ফাতেমা বলছে 7 এ ডি। তনিমা তয়া বলছে 7 এ ডি। তারপর ফিহা বলছে ডি। তারপরে হচ্ছে সুরাইয়া রিমি বলছে ভাইয়া ক্লাস 8 এ পড়ি। আচ্ছা ঠিক আছে রিমি। আচ্ছা, তারপর তনিমা তয়া আবারও বলতেছে। সবাই এক একজন একই কমেন্ট বারবার দেখি, মানুষজন সবাই মিলে আনসার করো, ঠিক আছে? হাবিবা বলছে কনফিডেন্টলি ডি, এই তো সেরা, কনফিডেন্টলি ডি। সুবর্ণা সাহা বলছে ডি। হ্যাঁ, এইখানে একটা তরঙ্গের উপরস্থ দুইটা বিন্দু আছে। এখন মানে এখানে অনেকগুলো বিন্দু আছে, তোমাকে বলছে যে কোন বিন্দুগুলো সমদশা সম্পন্ন। দেখো ভাইয়া, এটা আমি একটু তোমাদেরকে বুঝাই, এই টাইপের কোশ্চেনগুলো বেশ ভালোই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে এগুলো আসে আসলে, ঠিক আছে? সো আমরা যে একটা তরঙ্গ আগে আঁকার চেষ্টা করি। ওকে, সো এই হচ্ছে ধরো আমাদের একটা তরঙ্গ আছে। এখন এই তরঙ্গের আমি তোমাকে কয়েকটা বিন্দু বলতেছি। এইটা একটা বিন্দু পি, এইটা একটা বিন্দু কিউ, এইটা একটা বিন্দু আর, এইটা একটা বিন্দু হচ্ছে এস, এটা একটা বিন্দু হচ্ছে টি। এরকমই ছিল আমাদের প্রশ্নটা। তো সো দশা সমান হবে কখন? দশা তখনই সমান হবে যখন তরঙ্গের ওই কণাটা একই দিকে যাচ্ছে, এইদার নিচের দিকে অথবা উপরের দিকে। একটু খেয়াল করো তো ভাইয়া, আমাদের এই যে পি বিন্দুটা, এটা কোন দিকে আসতেছে? তো এইখান থেকে তরঙ্গটা আসলে কোন দিকে আসতেছে? এই দিকে আসতেছে না? মানে কণাগুলোর সরণ কোন দিকে হচ্ছে? এই দিকে হচ্ছে না, নিচের দিকে। আবার এই যে টি বিন্দুটা, মানে এদের দূরত্ব, সাম্যাবস্থান থেকে দূরত্ব, এটা হচ্ছে এতটুকু, এইটারও হচ্ছে এতটুকু, মানে বিস্তার সমান, এদের বিস্তার সমান হয়ে গেল। আচ্ছা, বিস্তার যেহেতু সমান, তার দিক হচ্ছে একই দিকে, এইটাও এদিকে আসতেছে, এইটাও এদিকে আসতেছে, তো এরা হচ্ছে সমদশা সম্পন্ন। আমি এখান থেকে বলতে পারবো যে পি আর টি হচ্ছে সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন। তাহলে বিপরীত দশা সম্পন্ন কোনটা? দেখো, পি আর আর এর দিকে একটু খেয়াল করো, পি আর আর এর দিকে একটু খেয়াল করো। সবসময় তো পরীক্ষায় তোমাকে সমদশা বলবে না, বিপরীত দশাও বলতে পারে। সো আর এর বিস্তারটাও কিন্তু সমানই আছে, কিন্তু নিচের দিকে। সো এটাকে যদি আমি প্লাস এ ধরি বিস্তার, এটার বিস্তার হচ্ছে মাইনাস এ, এবং আর এর থেকে কণাগুলোর সরণ কোন দিকে হচ্ছে? উপরের দিকে, এই দিকে যাচ্ছে, এই দিকে, আর এখানে হচ্ছে এই দিকে আসতেছিল। সো সরণটা হচ্ছে কি হচ্ছে? উল্টা দিকে, এখানে নিচের দিকে আসতেছিল, এখানে উপরের দিকে যাচ্ছে। সো এখান থেকে আমরা বলতে পারবো যে পি আর আর এই দুটা বিন্দু হচ্ছে বিপরীত দশা সম্পন্ন। বুঝাইতে পারছি বিষয়টা? এরা হচ্ছে কি বিপরীত দশা সম্পন্ন। তাহলে সমদশাও জানলা,
বিপরীত দশাও জানলা। সো এটার আনসার হচ্ছে ডি, মানে পি আর টি এই দুটো বিন্দু হচ্ছে সমদশা সম্পন্ন। ওকে, তারপরে হচ্ছে এমসিকিউ 8। এখানে বলছে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কি বলে? এটা আসলে খুবই সহজ। 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন অথবা কম্পন সম্পন্ন করে তাকে কি বলে, এটা হচ্ছে প্রশ্ন। তো সবাই একটু এটার আনসারটা দিয়ে ফেলো। এমসিকিউ নাম্বার 8, এমসিকিউ নাম্বার 8 এর আনসারটা দাও। আচ্ছা, মরিয়ম কাজল বলতেছে এ, তারপরে হচ্ছে রেজাউল করিম বলতেছে কনফিডেন্টলি এ, তা একজন বলছে ডি, কয়েকজনই বলতেছে ডি, কয়েকজন বলতেছে এ। ঠিক আছে, ওকে, জোস জোস জোস। স্যার ক্লাস কতক্ষণ হবে? ক্লাসটা হবে 1.5 ঘন্টা ভাইয়া। আচ্ছা, তনিমা তয়া বলছে 8 এ। আচ্ছা, তারপর বাকিরা সবাই আনসার দেই। এগুলো তো আসলে খুবই সহজ প্রশ্ন, সবারই মোটামুটি আনসার দিয়ে ফেলার কথা, সবারই পারার কথা এই কোশ্চেনগুলো, তাই না? সবাই একটু সুন্দর মতো আনসারগুলো দিয়ে ফেলি। ওকে, জোস জোস। 8 এ সবাই বলতেছে, মানে ম্যাক্সিমাম মানুষজনই বলতেছে এইটার আনসার হচ্ছে এ এ এ। ওকে, সো প্রশ্নটা কি ছিল যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কি বলে? 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে সেটা হচ্ছে তার কম্পন সংখ্যা, অর্থাৎ কম্পাঙ্ক। কি? কম্পাঙ্ক। তো অবশ্যই সঠিক উত্তর হবে হচ্ছে কি এ। যারা যারা এ বলছো সবাই সঠিক উত্তর দিছো, সেরা। টি ইনভার্স 1 কোন রাশির মাত্রা? আচ্ছা, টি ইনভার্স 1 কোন রাশির মাত্রা? তো মাত্রা নিয়ে আমাদের আসলে অনেক কনফিউশন থাকে এবং এই প্রশ্নটা আসলে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন, সহজও বলা যায়, কিন্তু দেখা যাবে অনেকেই হচ্ছে এই প্রশ্নটা ভুল করবা। ঠিক আছে, তো ভুল করা যাবে না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এই প্রশ্নের উত্তর কিন্তু সহজ। টি ইনভার্স 1 কোন রাশির মাত্রা? দেখো, আমরা যদি এখানে যে রাশিগুলো আছে, মানে দোলনকাল, দোলনকাল মানে হচ্ছে টাইম পিরিয়ড অথবা পর্যায়কাল। ঠিক আছে, তো এর একক হচ্ছে কি? দোলনকালের একক হচ্ছে সেকেন্ড। তো সেকেন্ডের জন্য আমরা মাত্রা হচ্ছে কি লিখি? সেকেন্ডের জন্য আমরা মাত্রা লিখি হচ্ছে শুধু টি। তো এখানে তো টি ইনভার্স 1 আছে, সো এটা তো হওয়ার কোনো চান্স নাই। কোনো চান্স আছে? তো দোলনকাল হবে না। এর পরের যে আমাদের অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। কম্পাঙ্ক, কম্পাঙ্ক হচ্ছে আমরা কি দিয়ে প্রকাশ করি? এফ দিয়ে প্রকাশ করি, এফ দিয়ে প্রকাশ করি। আমরা জানি এফ ইকুয়ালস টু 1/t। তো টি হচ্ছে দোলনকাল, দোলনকাল একক হচ্ছে সেকেন্ড, 1/s মানে হচ্ছে s ইনভার্স 1। তাহলে এখন কম্পাঙ্কের একটা একক পাইলাম কি? কম্পাঙ্কের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। এখন এইটার যদি মাত্রা বের করো তাহলে সেকেন্ডের জন্য মাত্রা পাবা হচ্ছে টি, আর ইনভার্স 1 তো ইনভার্স 1 এর মতো থাকলোই। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি? এই যে টি ইনভার্স 1 কার মাত্রা? এফ এর মাত্রা। এফ কি? এফ হচ্ছে কম্পাঙ্ক। সো আমাদের অপশন বি, সঠিক উত্তর হচ্ছে কি? অপশন বি। সো এইভাবে এই টাইপের কোশ্চেনগুলো আমরা একটু অপশন ওয়াইজ যাব। ঠিক আছে, যদি কনফিউজিং লাগে, আমার যদি মনে না থাকে, তাহলে আমরা একটু অপশন ওয়াইজ যাব। এককগুলো তো অবশ্যই মনে রাখবা, তোমরা এতদিন ধরে পড়তেছো, এককগুলো মনে হয়ে যাওয়ার কথা বা মুখস্থই হয়ে যাওয়ার কথা কাইন্ড অফ, যে দোলনকালের একক হচ্ছে কি, কম্পাঙ্কের একক হচ্ছে কি, এই জিনিসগুলো কিন্তু এতদিনে মনে থাকার কথা অথবা মুখস্থ হয়ে যাওয়ার কথা। এরপরও যদি মুখস্থ না হয় ভাইয়া, কোনো অসুবিধা নাই, তুমি হচ্ছে এইভাবে জিনিসগুলো দেখে দেখে যাবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি? এটা আমি অলরেডি বলে দিচ্ছি আগের প্রশ্নে, সেটা হচ্ছে কি ছিল? এফ ইকুয়ালস টু 1/t। সো এইটা আমরা একটু তাড়াতাড়ি চলে যাব, কারণ এটা আমি অলরেডি দেখাই দিছি। এফ ইকুয়ালস টু হচ্ছে 1/t, এটা হচ্ছে কম্পাঙ্ক এফ এবং পর্যায়কাল টি এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, তারপরে পরের প্রশ্নের একটা ম্যাথ আছে যে কম্পাঙ্ক এফ এবং পর্যায়কাল টি ইকুয়ালস টু 5 সেকেন্ড হলে এফ ইকুয়ালস টু কত? এইটাও সহজ, এটা তোমরা পারবা, জাস্ট ক্যালকুলেটরে চাপবা, হয়ে যাবে। ঠিক আছে, ওকে। হাবিবা বলছে সরি ভাইয়া, ভুল করে ফেললাম। কোনো সমস্যা নাই হাবিবা, দুই একটা ভুল হবে, ভুল থেকে শিখবা। তনিমা তয়া বলছে যে ভাইয়া এসএমপি এর ক্লাস কি এফবিতেই হবে? প্রাইভেট ফেসবুক গ্রুপে হবে। কোথায় হবে? প্রাইভেট ফেসবুক গ্রুপে। ঠিক আছে, সো এখানে হচ্ছে যারা এনরোল্ড থাকবে তারাই করতে পারবে ক্লাসগুলো। অনামিকা সাহা উমা বলছে এ। আচ্ছা, এটার আনসারটা সবাই একটু দাও তো আমাকে। চন্দনা রানী বলছে এ। মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ ক্যাপ্টেন বলতেছে সি। আচ্ছা, এইদিকে ভাইয়া সি। ভাইয়া 7 এর অ্যান্সার বি হলো না কেন? 7 এর অপশনটা কি ছিল? 7 7 7 7 7 এর বি হচ্ছে হয় নাই কেন ভাইয়া? কারণ বি কিউ যে আছে, আমাদের যে কিউ বিন্দুটা আছে, একটু খেয়াল করো, আমাদের যে কিউ বিন্দুটা আছে এইটা হচ্ছে নিচের দিকে, এইটা এখান থেকে কণা সরানো হচ্ছে নিচের দিকে, আর এস থেকে
কণার সরণ হচ্ছে উপরের দিকে, এই জন্য হচ্ছে কিউ আর এস সমদশা সম্পন্ন না, ঠিক আছে, দিক উল্টা, দিক বিপরীত, ঠিক আছে। আচ্ছা আমরা ছিলাম কত নাম্বার, 11 নাম্বার প্রশ্নে। সো এখানে আমাদেরকে এফ বের করতে বলছে, টি দেওয়া আছে, সো আমরা জানি এফ ইকুয়ালস টু 1/t, সো আমাদের 1/5, 1/5 মানে হচ্ছে কি 0.2, 0.2, আর কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। দেখো কম্পাঙ্কের কিন্তু দুইটা একক, কম্পাঙ্কের একক আমরা ইউজুয়ালি ইউজ করি হচ্ছে হার্টজ, ঠিক আছে, কম্পাঙ্কের কিন্তু একক দুইটা, কম্পাঙ্কের একক আমরা ইউজুয়ালি ইউজ করি হচ্ছে হার্টজ, ঠিক আছে, এটাকে উচ্চারণটা হচ্ছে হার্টজ, হার্টজ, ঠিক আছে। আর এটার আরেকটা ইউনিট হচ্ছে কি সেকেন্ড ইনভার্স 1, কারণ এটা সময়ের উল্টা বা পর্যায়কালের উল্টা, এজন্য সেকেন্ড ইনভার্স 1 এটাও একটা ইউনিট, আর একটা ইউনিট হচ্ছে হার্টজ, ঠিক আছে। সো আমাদের সঠিক আনসার হচ্ছে কি 0.2, যেটা হচ্ছে আমাদের অপশন সি। ওকে, সো আজকে ক্লাসটা যারা যারা করতেছো এখন আবার দেখতেছি অনেকেই নতুন জয়েন করছো, সো তোমাদের জন্য আর একটু কিছু ইনফরমেশন বলে দেই। সেটা হচ্ছে আজকে ক্লাসটা করলে কি কি পাবা, আমাদের ক্লাস স্লাইডটা পাবা এবং সাজেশন, আর হচ্ছে সাজেশন তো এইটা পাবা, বাট আমি তোমাদেরকে বলছি যে একটা হচ্ছে বোর্ড ভিত্তিক সিকিউ সাজেশন দিব, ঠিক আছে, বোর্ড সিকিউ সাজেশন, যে কোন বোর্ডের কোন কোন সিকিউ গুলা করলে আজকে যে অধ্যায়গুলো আমি পড়াচ্ছি এই অধ্যায়গুলোর সবগুলো সিকিউ তোমার হচ্ছে কভার হয়ে যাবে। এটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, আমাদের আজকের যে লাইভটা হচ্ছে এই লাইভটা হচ্ছে শেয়ার করতে হবে, ঠিক আছে। তো যদি লাইভটা শেয়ার করে ফেলো, শেয়ার করার পরে আমি যদি দেখি যে কে কয়টা শেয়ার হয়েছে, আসলে আমার মাথায় একটা অ্যামাউন্ট আছে যে অতগুলো শেয়ার হলে আমি সবার জন্য দিব, আর যদি হচ্ছে দেখি যে না কয়েকজন মাত্র শেয়ার করছে, তো যারা যারা শেয়ার করছে তাদেরকে হচ্ছে আমি সাজেশনটা দিব। আগের ক্লাসে মানে আগের যে লাইভ ক্লাসটা হয়েছিল ওইখানে সবচেয়ে বেশি যেই 3 জন শেয়ার করছে তাদেরকে কিন্তু আমি ইনবক্সে টাইপ ভিত্তিক একটা সাজেশন দিয়েছিলাম, প্রত্যেকটা অধ্যায়ের হচ্ছে টাইপ ভিত্তিক একটা সাজেশন দিয়েছিলাম, এবং আজকের ক্লাসের উপরে কিন্তু আমি টাইপ ভিত্তিক দিচ্ছি না, বোর্ড ভিত্তিক সাজেশন দিচ্ছি। মানে ধরো বরিশাল বোর্ডের 2020 সালে সপ্তম অধ্যায়ে যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নটা যদি তুমি সলভ করো তাহলে হচ্ছে এখান থেকে কমন আসতে পারে। সো আমি ওই টাইপের একটা সাজেশন, একটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব অধ্যায় 7, 8, 10 এবং আরো 2টা অধ্যায়ের জন্য, ঠিক আছে। সো যারা যারা শেয়ার করবা তারা হচ্ছে এটা পাবা, এবং যদি শেয়ার করে ফেলো তাহলে আমি একটু লিখো যে হ্যাঁ ভাইয়া শেয়ার করছি, শেয়ার ডান। সামিরা আক্তার বলছে লাগবে না সাজেশন, কংগ্রাচুলেশন সামিরা, তোমার যদি না লাগে ভাইয়া তাহলে তো খুবই ভালো, তুমি সব পড়ো, সব পড়লে তো তুমি এমনিতেই পারবা, কোনো অসুবিধা নেই ভাইয়া। যাদের যাদের লাগবে তারা তারা শেয়ার করবা, যাদের যাদের লাগবে না তাদের শেয়ার করার কোনো দরকার নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে তোমরা ক্লাসের পরে পাবা। আর আমাদের ড্যাশবোর্ডটা এখানে দেখানো হয়েছে যে আমাদের এই যে টেস্ট প্রিপারেশনের এই কোর্সটা কিন্তু ফ্রি কোর্স, তাই না, এই কোর্সটা হচ্ছে কি কোর্স, ফ্রি কোর্স। তো এই কোর্সটাতে যদি তুমি এনরোল্ড থাকো তাহলে হচ্ছে তুমি যে একটা এক্সাম দিতে পারবা এবং কিছু এক্সামের হ্যাকস অথবা রিভিশন হ্যাকস পাবা, যেগুলো হচ্ছে তোমার এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং আজকের ক্লাসের পরে আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব যেখানে হচ্ছে যে তুমি একটা এক্সাম দিতে পারবা, 20 মার্কের একটা এক্সাম, ওই এক্সামটা দিয়ে তুমি হচ্ছে যাচাই করতে পারবা যে তুমি কত পাবা আসলে, ঠিক আছে। ওকে চোস, সো এখন চলো আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউটাতে যাই, যে শব্দের প্রতিধ্বনির সময় কি ঘটে। সো তোমরা এটার একটু আনসারটা বলো, যে দেখি কে কে আনসারটা দাও। আচ্ছা যারা যারা শেয়ার করছো খুবই ভালো কথা ভাইয়া, সমস্যা নাই, আমি দেখবো ক্লাসের শেষে যে কে কতগুলো শেয়ার করছে, এবং আমি যারা যারা শেয়ার করছে বেশি শেয়ার করবে তাদেরকে আমি অবশ্যই সাজেশনটা দিয়ে দিব। আর যদি আমি দেখি যে হ্যাঁ টোটাল শেয়ার হচ্ছে একটা নাম্বার আছে ওই নাম্বারটার উপরে যায় তাহলে আমি অবশ্যই সাজেশন দিব। আর যাদের যাদের সাজেশন লাগবে না তাদের কিছু করার দরকার নেই, জাস্ট ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করো, আশা করি কিছু শিখতে পারবা, কোনো অসুবিধা নেই ভাইয়া। ওকে, সো সবাই আমাকে এইটার আনসারটা বলো। অপর্ণা দাস বলছে হচ্ছে এ, আচ্ছা তারপরে বাকিরা, ঠিক আছে হাবিবা সমস্যা নাই, ইগনোর করো মানুষজন, ঠিক আছে। আচ্ছা এখানে মানুষজন সিয়াম বলতেছে এ, তারপর হিসাম বলতেছে এ, তারপরে হচ্ছে ইমরান হোসেন বলতেছে এ, রিমি বলতেছে এ, তারপরে হচ্ছে মাহি সাওয়ার বলছে এ, ঠিক আছে। তারপর বাকিরা, আচ্ছা সাকিব মিশন এসএসসি, সেই সুন্দর আইডির নামটা, খুবই সুন্দর ভাই। এসএমপি এর ক্লাসগুলো কি অ্যাপে পাবো না? এসএমপি যারা এনরোল করছো তাদেরকে হচ্ছে আগের বছরের আর্কাইভ ক্লাস অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এবং হচ্ছে এখন যারা নতুন এবছর এনরোল করবো তাদের ক্লাস তো হবেই, বাট আগের বছরের সবগুলো ক্লাস তুমি এমনিতেই পেয়ে যাবা ভাইয়া অ্যাপে। ওকে জোস,
সো সবাই বলতেছে আনসার হচ্ছে এ। হ্যাঁ, শব্দের প্রতিধ্বনির সময় আসলে কি ঘটে, শব্দের প্রতিফলন ঘটে। তো যেহেতু শব্দ এক ধরনের তরঙ্গ, তো তরঙ্গের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিফলন, তাই না? তো শব্দের ক্ষেত্রে কি হয়, প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে কি হয়, একটা উৎস থেকে শব্দ তৈরি হয় এবং সেই শব্দটা এই একটা জায়গায় যায়, প্রতিফলক পৃষ্ঠের কাছে যায়, যে হচ্ছে আবার বাধা পেয়ে ফিরে আসে। ব্যাপারটা তো এরকম হয়, তাই না? এরকম বাজায় চলে যে বাধা পেয়ে আবার হচ্ছে যেই উৎস থেকে শব্দটা তৈরি হয়েছে সেই উৎসের কাছে ফিরে আসে, এই জন্য হচ্ছে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাই। সো এইটা হচ্ছে আমাদের একটা প্রতিফলক পৃষ্ঠ। আর এটা যদি এইখানে ধরো আমাদের উৎস আছে, সো এটা হচ্ছে আমাদের উৎস, এখান থেকে শব্দ তৈরি হয়েছে, প্রতিফলক পৃষ্ঠে গেছে, বাধা পেয়ে আবার ফিরে আসছে, এই জন্য আমরা শুনতে পারতেছি। সো এটা হচ্ছে প্রতিধ্বনির কারণ হচ্ছে প্রতিফলন, ঠিক আছে? আচ্ছা, তরঙ্গ সাধারণত কত প্রকার? বেসিক্যালি এটা খুবই বেসিক প্রশ্ন, এটা সবারই পারার কথা কম বেশি। তরঙ্গ সাধারণত হচ্ছে দুই প্রকার। এখন কথা হচ্ছে এটা দুইভাবেই আনসার যদি করো দুইটাই সঠিক হবে। তরঙ্গ হচ্ছে আমরা নর্মালি চিন্তা করলে আমাদের হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আর হচ্ছে আমরা বলতে পারি তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ অথবা তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ। এখন এইগুলার উদাহরণ কিন্তু পরীক্ষাতে আসে অনেক সময়, ঠিক আছে? যান্ত্রিক তরঙ্গ এবং তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ কোনটার উদাহরণ কি? আমি যদি যান্ত্রিক তরঙ্গের উদাহরণ বলি, সহজ কথায় শব্দ তরঙ্গ। আর তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গের একটা উদাহরণ বললে সেটা হচ্ছে আলো। আচ্ছা, এইভাবে চিন্তা করলেও দুই প্রকার, মানে মাধ্যমের উপর ভিত্তি করে তরঙ্গ চলাচলে যে মাধ্যম প্রয়োজন কি প্রয়োজন না, এর উপর ভিত্তি করে যদি তরঙ্গকে ভাগ করি, তাহলেও আমি পাবো হচ্ছে দুই ধরনের। এটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে ভাগ করব? মাধ্যমের উপরে। মাধ্যমের উপর ভিত্তি করে যদি হচ্ছে তরঙ্গকে ভাগ করা হয়, তাহলে আমি পাবো যান্ত্রিক তরঙ্গ এবং তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ। সেক্ষেত্রেও তরঙ্গ দুই প্রকার। আবার তরঙ্গের গতিপথের উপরে ভিত্তি করে বা তরঙ্গের কণার গতিপথের উপরে ভিত্তি করে যদি তরঙ্গকে ভাগ করা হয়, গতিপথের উপরে ভিত্তি করে যদি তরঙ্গকে ভাগ করা হয়, সেক্ষেত্রেও দুই প্রকার তরঙ্গই পাওয়া যায় এবং তারা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। কি কি তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ আর আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। সেই অনুপ্রস্থ তরঙ্গের একটা উদাহরণ হচ্ছে পানি। পথে অনুপ্রস্থে নামের মধ্যেই কিন্তু প আছে, তো এটা হচ্ছে পানি। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের আর উদাহরণ হচ্ছে একই সাথে শব্দ। শব্দ তাহলে কি? দুই ধরনের তরঙ্গ কি শব্দ, মানে শব্দ উদাহরণ হিসেবে ইউজ করতে পারে পরীক্ষায়। দুই ধরনের তরঙ্গের উদাহরণ হিসেবে কিন্তু আমরা শব্দকে ইউজ করতে পারি। একটা হচ্ছে কি আমাদের হচ্ছে যান্ত্রিক তরঙ্গ শব্দ, আবার হচ্ছে একই সাথে অনুদৈর্ঘ্য তরঙ্গ। পানি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর আলো হচ্ছে তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ। এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে? তো এই একটা এমসিকিউ থেকে এই কতগুলো এমসিকিউ আসতে পারে সেটা কিন্তু বলে দিলাম। তো এই জিনিসগুলো একটু লিখে রাখো খাতায়, হোপফুলি এক্সামে কাজে আসবে, ঠিক আছে? তো আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটা? তরঙ্গ সাধারণত কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা, তো শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? দেখো আগেই পড়াইছি, মানে এই আগের এমসিকিউটাইতেই এই জিনিসটা আমি পড়াই দিছি এবং পরবর্তী প্রশ্নটাই কিন্তু এইটা, যে শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ। তো শব্দ তরঙ্গ একই সাথে কি হইতে পারে বলছি? যান্ত্রিক তরঙ্গ হইতে পারে এবং হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ হইতে পারে। সো আমাদের অপশনে কিন্তু এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ নাই, বাট যান্ত্রিক তরঙ্গ আছে। সো সঠিক উত্তর হচ্ছে কি? যান্ত্রিক তরঙ্গ। আচ্ছা, তারপরে এইটা প্রশ্নটার উত্তরটা তোমরা দিবা, আমি হচ্ছে এটা দেখব, মানে তোমরা কমেন্টে হচ্ছে আমাকে এইটার আনসারটা সবাই একটু দিবা, ঠিক আছে? ওকে, সবাই আমাকে নাম্বার 15 এমসিকিউ 15 এর আনসারটা একটু কমেন্টে দাও তাড়াতাড়ি। ওরে বাবা স্যার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে রিফাত গেমিং, আমি হচ্ছে ট্রাই করবো ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে শেয়ার করবা ভাইয়া। আচ্ছা, সুরাইয়া রেমি বলছে এ, অ্যাঞ্জেল মিম বলছে এ, দাউদ হোসেন বলছে এ, তারপরে হচ্ছে এনামুল হক বলছে এ, সবাই বলতেছে আনসার হচ্ছে এ। সবাই একটু আনসার দিবা, ঠিক আছে? তোমরা সবাই আনসার দিবা। আচ্ছা, রূপম বলছে বি, তৌহিদা বলছে বি, 15-এ বি। সো এ বি দুইটা আনসার পাচ্ছি। আচ্ছা, অনেকে এখনো 14-এর আনসারটাও দিচ্ছ। তামান্না আক্তার বলছে এ, তাওহিদা বলছে বি। আচ্ছা, সবাই একটু সুন্দর মতো দেখে তারপরে আনসারটা করো, বুঝছো? দুই ধরনের আনসার পাচ্ছি। সামিয়া বলছে হচ্ছে এ, একজন বলছে বি, মানে এ বি, এ বি দুইটা মিলে হচ্ছে আনসার আসতেছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে একটা তরঙ্গ দিয়ে দিছে, তোমাকে বলছে যে তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য কত। সো তরঙ্গ দৈর্ঘ্য
আমরা একটু আগে শিখছি যে কি, যে দুইটা সমদশা সম্পন্ন বিন্দু কোথায় কোথায় পাওয়া যায়, অথবা দুইটা সমদশা সম্পন্ন আমরা কিভাবে চিনি সেটা হচ্ছে চিনছি। বাট সমদশা সম্পন্ন দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আবারও বলি, সমদশা সম্পন্ন দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সো কাহিনী হচ্ছে এইখানে টোটালটার দৈর্ঘ্য বলা আছে 14 মিটার, ঠিক আছে। বাট তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে এই বিন্দুটা সাম্যাবস্থানে আছে এবং এইখান থেকে তরঙ্গটা উপরের দিকে যাচ্ছে। আবার একই পরে কিছুক্ষণ পরে যখন এইখানে আসছে তখন তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। সো এই দুটো সমদশা সম্পন্ন না, কিন্তু থার্ড যে বিন্দুটা এখানে আছে এইটা কিন্তু আবার উপরের দিকে যাচ্ছে। সো এই এতটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করে। কি নির্দেশ করে? একটা তরঙ্গ দৈর্ঘ্য অথবা ল্যামডা নির্দেশ করে। সো এতটুকু যদি ল্যামডা হয় তাহলে আবার এতটুকু কিন্তু এক তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হবে। তাহলে এখানে টোটাল আসলে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য আছে? দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, মানে ল্যামডা প্লাস ল্যামডা। সো ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 14 মিটার। সো ল্যামডা প্লাস ল্যামডা মানে 2 ল্যামডা, তো 2 ল্যামডা ইকুয়ালস টু 14, তাহলে ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 14/2 মানে হচ্ছে 7 মিটার। সো যারা খুবই এক্সাইটেড হয়ে তোমরা হচ্ছে দাগাই দিছিলা, মানে 14 দাগাই দিছিলা, তারা আসলে কি করছো? ভুল করছো। সঠিক উত্তর হচ্ছে 7 মিটার, কারণ এখানে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হচ্ছে এবং দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমাদের হচ্ছে 2 ল্যামডা ইকুয়ালস টু 14 ধরে ল্যামডাটাকে আলাদা করে বের করে নিতে হচ্ছে, যেখান থেকে আমরা সঠিক অ্যান্সার পাই হচ্ছে কি 7। ঠিক আছে। সুরাইয়া রিমি বলছে বি, সুরাইয়া রিমি বলছে বি, তারপরে হচ্ছে শহীদা মন্ডল বলছে বি। সো এখন সবাই বলতেছে বি। আনোয়ার আহমদ বলছে বি, ইজি কোশ্চেন। হ্যাঁ, এটা আসলে ইজি বলা যায়, খুবই সহজ প্রশ্ন, কিন্তু এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। সো এখানে বলছে পরবর্তী যে প্রশ্নটা আছে, 300 হার্টজ কম্পাঙ্কে স্পন্দিত কোনো রেডিও স্পিকার থেকে উৎপন্ন শব্দের তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বায়ুতে এত হলে শব্দ তরঙ্গের দ্রুতি কত? দ্রুতি বলতে দেখো, দ্রুতি আর বেগ যদিও সেম জিনিস না, একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি, বাট ফর্মুলা তো সেমই ইউজ করা হয়, তাই না? সো আমরা যদি হচ্ছে তরঙ্গের বেগ বের করতে চাই, আমরা জানি তরঙ্গের বেগ বের করার সূত্র কি? v ইকুয়ালস টু এফ ল্যামডা। এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সো আমাদের এফ দেওয়া আছে প্রশ্নে 300 হার্টজ, আর আমাদের ল্যামডা অথবা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 1.15 মিটার। সো এই দুইটা যদি আমি গুণ করে দেই তাহলে হচ্ছে আমি তরঙ্গের বেগটা পেয়ে যাব। সো পাবো কত? 300 ইন্টু 1.15। এটা যদি করি তাহলে আনসার পাবো হচ্ছে 345 মিটার পার সেকেন্ড। আমাদের সঠিক আনসার হচ্ছে কত? 345 অথবা 345 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে অপশন ডি। আচ্ছা, অনেকেই দেখতেছি আনসার দিচ্ছে ডি 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 ডি। জোস 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 জোস। সো চলো 17-এ দেখি কি আছে। শব্দ উচ্ছের কম্পাঙ্ক কত হলে আমরা শব্দ শুনতে পাই? তো শব্দের শ্রাব্যতার সীমা কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের শ্রাব্যতার সীমা কত, যে কত থেকে কত পর্যন্ত আমরা আসলে একটা শব্দ শুনি, কত হার্টজ থেকে কত হার্টজ পর্যন্ত আমরা হচ্ছে শব্দ শুনি। সো আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ অথবা 20 কিলো হার্টজ। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, অপশনটা কিন্তু বিভিন্নভাবে থাকতে পারে, ঠিক আছে? সো একটু খেয়াল করবো, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। সো এই 20,000 হার্টজকে কিন্তু অনেক সময় আবার অপশনে 20 কিলো হার্টজ দিয়েও লেখা হবে। আর একটা ইনফরমেশন এখান থেকে বলে দেই, সেটা হচ্ছে আমাদের এই 20 হার্টজের নিচে যদি কোনো শব্দ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ইনফ্রাসাউন্ড। কি বলি? ইনফ্রাসাউন্ড তরঙ্গ বা ইনফ্রাসাউন্ড শব্দ, ইনফ্রাসাউন্ড। আর যদি হচ্ছে 20,000 হার্টজের চেয়ে বেশি, এর চেয়ে যদি বেশি কোনো শব্দ থাকে বা এই কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের কোনো শব্দ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আল্ট্রাসাউন্ড শব্দ, আল্ট্রাসাউন্ড। সো এই আল্ট্রাসাউন্ড শব্দ ইউজ করে বেসিক্যালি ওই যে আল্ট্রাসনোগ্রাম করা হয় এবং চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। ওয়াশিং মেশিনের ময়লা পরিষ্কারে বা ওয়াশিং মেশিনের জামা কাপড়ের ময়লা পরিষ্কারের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই আল্ট্রাসাউন্ড তরঙ্গটা ব্যবহার করা হয়। আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটা? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, তাই না? আচ্ছা, এখন আমরা অষ্টম অধ্যায়ের প্রথম প্রশ্ন, এটা অষ্টম অধ্যায়ে চলে আসছি। আমাদের অষ্টম অধ্যায়ের প্রথম প্রশ্নটা একটা ম্যাথ দিয়ে শুরু হয়েছে, যেটা হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছে 2019 সালে, এবং এই প্রশ্নটাতে বলা হয়েছে যে 20 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে আমাদের হচ্ছে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে, প্রতিবিম্বর দূরত্ব কত? মানে প্রতিবিম্ব তৈরি হয়েছে একটা বস্তুর জন্য এবং ওই প্রতিবিম্বের দূরত্ব কত, এটা হচ্ছে
প্রশ্ন। তো সবাই আমাকে একটু এই ম্যাথটার আনসারটা দাও তো, এটা একটু ম্যাথ, তো এটা একটু চিন্তা করে আনসার করতে হবে। আচ্ছা, বক্রতার ব্যাসার্ধ দিয়ে দিছে মানে হচ্ছে আর, ঠিক আছে, আর দিয়ে দিছে হচ্ছে 20 সেন্টিমিটার। আচ্ছা, আর দর্পণ থেকে এত দূরে বস্তু রাখা আছে, অবতল দর্পণ, দর্পণটা কি দর্পণ বলছে? অবতল দর্পণ। আচ্ছা, এখন আমাদের সাইন কনভেনশনের একটা ব্যাপার আছে, আমরা একটা ফর্মুলা জানি না, আমরা হচ্ছে এই ফর্মুলাটা জানি, আমরা হচ্ছে একটা ফর্মুলা শিখছি, সেটা হচ্ছে ফোকাস দূরত্বের সাথে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব এবং হচ্ছে আমাদের বিম্বের দূরত্ব, এইটার মানে 1/f = 1/u + 1/v। তো এই ফর্মুলাটা দিয়েই আমি হচ্ছে এখান থেকে বের করব কি, আমি বের করব হচ্ছে ভি, ভি কত এটা হচ্ছে বের করব, আর ইউ হচ্ছে আমাদের কাছে দিয়ে দিছে দেখো 20 সেন্টিমিটার দূরে, সো ইউ হচ্ছে 20 সেন্টিমিটার। আর আমরা অবতল দর্পণের ক্ষেত্রে সবসময়ই এফ আর ইউ হচ্ছে পজিটিভ হয়। সো এখন এফটা বের করতে হবে, এফ আমি কিভাবে বের করব, এফ তো আমার কাছে সরাসরি দেওয়া নাই, কিন্তু আমাদের কাছে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা জানি যে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ, তার মানে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। সো এখানে অনেকেই আনসার দিচ্ছে, 18 সি। আচ্ছা, সো এফ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে r/2, মানে হচ্ছে 20/2 মানে হচ্ছে 10 বা 10 সেন্টিমিটার, তার মানে আমাদের ফোকাস দূরত্ব হচ্ছে 10। আচ্ছা, সো এইটাও দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে ভি। এখন জাস্ট বাকি কাজ তো ক্যালকুলেটরের, তোমার আর কোনো কাজ নাই, তুমি হচ্ছে এখান থেকে 1/v বের করবা। সো 1/v ইকুয়ালস হচ্ছে 1/f - 1/u। সো 1/f মানে হচ্ছে 1 কত, 1/f হচ্ছে 1/10, তাই না, 1/10 মাইনাস হচ্ছে 1/20। একজন কমেন্টে লিখছে দেখলাম শূন্য দূরত্ব, কারণ সে হচ্ছে 20 ধরেই করে ফেলছে। তো 10 আর 20 এর লসাগু হচ্ছে সম্ভবত 20, 20টা 10 দিয়ে ভাগ করলে থাকবে 2 মাইনাস হচ্ছে 1, তার মানে হচ্ছে 1/20। সো এই 1/20 আসলে কিসের ভ্যালু, 1/v এর ভ্যালু। সো এখান থেকে ভিটা বের করতে হলে জাস্ট উল্টাই দিব, দুই সাইডকে উল্টাই দিলে আমাদের ভি এর ভ্যালু আসবে হচ্ছে কত, 20 সেন্টিমিটার। তার মানে হচ্ছে 20 সেন্টিমিটার দূরেই আমাদের হচ্ছে কি তৈরি হবে, বিম্ব তৈরি হবে। এই কোশ্চেনটা আসলে করাই লাগে না, এটা জানি সবাই, এই কোশ্চেনটা আসলে করতেই হয় না, মানে এটা আসলে করার দরকারই নাই, না করেই এটার আনসার বলে দেওয়া যায়। কিভাবে, তুমি যদি একটু চিন্তা করো, তুমি যদি জানো এই জিনিসটা, তাহলে এটা সহজেই না করেই আনসারটা বলে দিতে পারবা। কিভাবে বলতে পারবা, দেখো প্রশ্নটা খেয়াল করো, যারা যারা শিখতে চাও তারা একটু প্রশ্নটা খেয়াল করো। তোমাকে বলা হয়েছে 20 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটা অবতল দর্পণ, তার মানে এই যে অবতল দর্পণটা বলা হয়েছে সেটার যেই গোলকের অংশ তার ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার। আচ্ছা, এখানে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে, তাইলে দর্পণের থেকে 20 সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখি, তার মানে কি বক্রতার কেন্দ্রে রাখছি। কোথায় রাখছি, বক্রতার কেন্দ্রে। অবতল দর্পণের ক্ষেত্রে যদি হচ্ছে বস্তু অথবা লক্ষ্যবস্তু, আমাদের লক্ষ্যবস্তু যদি দর্পণের বক্রতার কেন্দ্রে থাকে, কোথায় থাকে, লক্ষ্যবস্তু যদি সিতে থাকে অথবা বক্রতার কেন্দ্রে থাকে, তাহলে আমরা বিম্ব কোথায় পাবো, বক্রতার কেন্দ্রেই পাবো। সো আমি যদি হচ্ছে সিতে বা বক্রতার কেন্দ্রে বস্তু রাখছি যেহেতু 20 সেন্টিমিটার দূরে, তার মানে আমি আমাদের যে বিম্বটা পাবো সেটাও 20 সেন্টিমিটার দূরেই পাবো। খুবই সহজ, ঠিক আছে। আমি যদি বক্রতার কেন্দ্রে আমার লক্ষ্যবস্তু রাখি, তাহলে আমি আমার বিম্বটাও বক্রতার কেন্দ্রেই পাবো। সো দূরত্ব আলটিমেটলি এটার ক্ষেত্রে কত হবে, 20 সেন্টিমিটারই হবে, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা বলা হয়েছে যে অবতল দর্পণের মেরুবিন্দু ও প্রধান ফোকাসের মাঝে লক্ষ্যবস্তু স্থাপন করলে এর বিম্ব কোথায় পাওয়া যায়। সো মেরুবিন্দু এবং প্রধান ফোকাস। তো তুমি একটা অবতল দর্পণ আগে চিন্তা করো, এই হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণের মেরু হচ্ছে কই, এই যে মাঝখানে দর্পণের যে মধ্যবিন্দু, এটা হচ্ছে মেরু। আচ্ছা, এখন আমরা একটা প্রধান অক্ষ আঁকবো, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। আমাদের যেহেতু অবতল দর্পণটা গোলকের অংশ, সো অবশ্যই আমাদের একটা বক্রতার কেন্দ্র থাকবে, ধরে নিলাম এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আর এই বক্রতার কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব বক্রতার ব্যাসার্ধ, এর অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব। সো এখানে হচ্ছে যেই বিন্দুটা হবে সেটা হচ্ছে ফোকাস, ঠিক আছে। আচ্ছা, আমাকে বলছে প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে, তার মানে আমি এই জায়গাটাতে যদি লক্ষ্যবস্তু রাখি, কোথায় রাখি, এই জায়গাটাতে যদি লক্ষ্যবস্তু রাখি, আমি যদি প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে লক্ষ্যবস্তু রাখি, তাহলে আমি প্রতিবিম্ব পাবো হচ্ছে বক্রতার কেন্দ্রের বাহিরে, এইখানে। কোথায় পাবো, বক্রতার কেন্দ্রের বাইরে। আচ্ছা, এটা হচ্ছে কত নম্বর পজিশন, না 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 না,
এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অসীমে হচ্ছে 1 নম্বর পজিশন, 2 3 4 5 6। তাহলে এইখানে যদি আমি লক্ষ্যবস্তু রাখি তাহলে আমি আমাদের প্রতিবিম্ব পাবো হচ্ছে দর্পণের পিছনে। কোথায় পাবো? দর্পণের পিছনে। মানে হচ্ছে যেই সাইডে আমার সিলভারিং করা থাকবে অথবা প্যারা লাগানো থাকবে সেই সাইডে আমি হচ্ছে কি পাবো? আমাদের প্রতিবিম্ব পাবো, এবং প্রতিবিম্বটা হবে হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। কি প্রতিবিম্ব হবে? অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব। অবতল দর্পণে ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে আমরা বাস্তব প্রতিবিম্ব পাই, বাট যখনই হচ্ছে লক্ষ্যবস্তুকে ফোকাস এবং মেরুর মাঝখানে রাখি তখন হচ্ছে আমরা একটা অবাস্তব বিম্ব পাই, এবং এই অবাস্তব বিম্বটা পাই কোথায়? দর্পণের পিছনে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? আচ্ছা, পরের প্রশ্নতে বলা হয়েছে যে কোন দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হয়। এটা একটু তোমরা কমেন্টে আনসার বলো তো সবাই। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20, সবাই একটু আনসার দাও। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এখনো 19 এর আনসার দিচ্ছে সবাই। তো সবাই একটু 20 এর আনসার দাও ভাইয়া। 20টা কোশ্চেনটা খুবই ইজি, তো সবাই একটু এটার আনসারটা দাও আমাকে, ঠিক আছে? বি বি বি, নো ওয়ান। তোমাদের ফেসবুক আইডির নামগুলো এত জোস। সিরাত ফাতেমা বলছে এ। সিরাত ফাতেমা একটু ভুল করে ফেলছো ভাইয়া। আচ্ছা ভাইয়া, এমসিকিউ ছাড়া কি অন্য কোনো ক্লাস করাবেন? করাবো, মানে করাবেন না এটা জিজ্ঞেস করছে আনিকা। করাবো, বাট প্ল্যানিং চলতেছে, দেখা যাক ফ্রিতে আর কি কি দেওয়া যায়। আচ্ছা, এমডি গোলাম মোস্তফা মন্ডল মানে, আচ্ছা বলছে হচ্ছে বি। তারপরে হচ্ছে আমাদের রূপকথা, রূপকথা বলছে বি। রাশিদ খান বলতেছে বি। লামিয়া আক্তার খান বলছে বি। সুমাইয়া সিফা বলছে বি। শীতুল ইসলাম বলছে বি। তারপরে হচ্ছে সবাই বলতেছে মোটামুটি বি। সুরাইয়া রিমি বলছে বি। সবাই বলতেছে বি। সো কোন দর্পণে বাস্তব এবং অবাস্তব একই সাথে দুইটা ধরনের বিম্ব গঠিত হয়? একটু আগে একটা প্রশ্ন দেখাইছি যে অবতল দর্পণে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাস্তব বিম্ব গঠিত হয়, বাট একটা পজিশনে যদি আমি ফোকাস এবং মেরুর মাঝখানে লক্ষ্যবস্তুকে রাখি তাহলে আমি বিম্ব পাবো হচ্ছে দর্পণের পিছনে, এবং সেই বিম্বটা হবে হচ্ছে অবাস্তব। সো অবতল দর্পণে শুধুমাত্র একমাত্র দর্পণ যেখানে হচ্ছে আমরা বাস্তব এবং অবাস্তব বিম্ব একসাথে পাই। আর বাকি যে মানে দর্পণগুলো আছে যেমন সমতল দর্পণ, সমতল দর্পণে বিম্ব সর্বদাই অবাস্তব হয়। সর্বদাই কি হয়? অবাস্তব হয়। উত্তল দর্পণও সেম, সর্বদাই অবাস্তব বিম্ব পাওয়া যায়। উত্তল এবং সমতল দর্পণে সর্বদাই কি হয়? অবাস্তব বিম্ব পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। সো আজকের ক্লাসে কি কি পাবা এটা নিয়ে অনেকবার বলছি, বাট সাজেশনের ব্যাপারটা মনে হয় তোমরা খুব একটা গুরুত্ব দাও নাই। কারণ হচ্ছে আমার মনে হয় না খুব বেশি মানুষ লাইফটা শেয়ার করছো। কারণ হচ্ছে আমার যে সাজেশনের কথা বলছি ওইটা কিন্তু টাইপ ওয়াইজ সাজেশন না, ওটা হচ্ছে একটা বোর্ড ভিত্তিক কোশ্চেনের সাজেশন, যে তুমি এই বোর্ডের এই কোশ্চেনগুলো পড়লে ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন কমন পাবা। বাট ওটা আমি সবারই দিব কেন বলো? ওটা তো সবার জন্য না, ওটা আমি পেইড বেস স্টুডেন্টের জন্য বানাইছিলাম। তো তোমরা যদি চাও সেক্ষেত্রে তোমাদের দিতে পারি, যদি হচ্ছে তোমরা শেয়ার করো লাইফটা। এইদের তো আমি দিব না। সো লাইফটা শেয়ার করো, লাইফটা শেয়ার করলে আমি সাজেশনগুলো দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো এই জন্য বলতেছি, অনেকে বলছে যে লাগবে না, তাদেরকে তো আমি দিবও না এমনিতেও। যার লাগবে না, যার লাগবে তাকেই দিব। সো লাগলার জন্য যেটা করতে হবে সেটা একটু করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, অ্যাপে হয়তো টেকনিক্যাল এরর ছিল রিমি, সো ওইটা আসলে সবসময়ই আমাদের মানে বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠিত হয় শুধুমাত্র অবতল দর্পণে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, চলো এরপরে আমাদের পরের যে প্রশ্নটা এইখানে বলা হয়েছে যে চিত্রের ওসি হচ্ছে ফোকাস দূরত্ব, মানে এই যে ও থেকে সি পর্যন্ত এটা হচ্ছে ফোকাস দূরত্ব, ওবি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বলছে যে নিম্নের কোন বিন্দুতে বস্তু স্থাপন করলে বাস্তব এবং অবাস্তব উভয় প্রকার বিম্ব পাওয়া যাবে। তোমরা একটু সুন্দর মতো এই জিনিসটা মনে রাখবা ভাইয়া, প্লিজ এই জিনিসটা অবশ্যই সুন্দর মতো মনে রাখবা। সেটা হচ্ছে আমি একদম লিখে দেই, এই লাইনটা জাস্ট মনে রাখবা। সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে, এই দর্পণটা তো অবতল দর্পণ কারণ এই সাইডে সিলভারিং করা আছে, উত্তল অংশে সিলভারিং করা আছে, তার মানে বুঝতেই পারতেছো যে এটা হচ্ছে একটা অবতল দর্পণ। আচ্ছা, যেহেতু এটা অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের ফোকাসে যদি লক্ষ্যবস্তু রাখা হয়, কোথায়? ফোকাসে, ফোকাসে লক্ষ্যবস্তু রাখলে আমরা একই সাথে বাস্তব এবং অবাস্তব এই দুই ধরনের বিম্বই পাবো যদি ফোকাসে রাখি। কোথায় রাখি? ফোকাসে বাস্তব এবং অবাস্তব বিম্ব পাবো। মাথায় রাখো সবাই এই জিনিসটা, ঠিক আছে?
অবতল দর্পণের ক্ষেত্রে যদি ফোকাসে রাখি তাহলে ফোকাস হচ্ছে এখানে কোন বিন্দুটা, সি বিন্দুটা। সো আমাদের এখানে কমেন্টে সবাই বলতেছে 21 এর ডি, 21 এর ডি, বাট না 21 এর ডি না, 21 এর সঠিক অ্যান্সার হচ্ছে সি। ডি হচ্ছে ফোকাস এবং মেরুর মাঝখানে একটা বিন্দু, যেখানে আমি যদি হচ্ছে লক্ষ্যবস্তুকে রাখি তাহলে আমি সবসময় অবাস্তব বিম্ব পাবো এবং সেটা পাবো হচ্ছে দর্পণের পিছনে। বাট যদি আমি হচ্ছে ফোকাসেই রাখি স্পেসিফিক্যালি, তাহলে আমি হচ্ছে একই সাথে বাস্তব বিম্ব পাবো এবং অবাস্তব বিম্ব পাবো। ঠিক আছে, সো আমাদের অপশন হচ্ছে সি, যেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 5 সেন্টিমিটারের একটি বস্তুকে একটি অবতল আয়নার সামনে রাখলে এর প্রতিবিম্ব 2 সেন্টিমিটার হয়, বস্তুটির বিবর্ধন কত? 5 সেন্টিমিটার একটা বস্তু মানে হচ্ছে দৈর্ঘ্য, রৈখিক বিবর্ধনের কথা বলা হয়েছে। তো রৈখিক বিবর্ধনের ফর্মুলা হচ্ছে m ইকুয়ালস টু l প্রাইম বাই l। l প্রাইম হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই l হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। এখানে সাইন কনভেনশনের কোনো ব্যাপার স্যাপার নাই, আমরা সাইন নিয়ে চিন্তা করবো না, দৈর্ঘ্য নিয়ে চিন্তা করবো। তো এখানে 5 সেন্টিমিটারের একটা বস্তু রাখলে প্রতিবিম্ব হয় হচ্ছে 2 সেন্টিমিটার, বিবর্ধন কত? তো আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে l প্রাইম হচ্ছে 2 আর l হচ্ছে কত 5, তার মানে 2/5। 2/5 ক্যালকুলেশনটা করলেই তুমি হচ্ছে আনসারটা পেয়ে যাবা, সেটা হচ্ছে কত 0.4। তাহলে আমাদের বিবর্ধন তোমার ম্যাগনিফিকেশনের মান আসবে কত 0.4। এদিকে সঠিক আনসার দিচ্ছে সবাই 22 ডি, আনোয়ার আহমেদ বলছে 22 ডি, তারপর সবাই বলছে 22 ডি। ঠিক আছে, আচ্ছা হুমায়রা আসলাম মিথিলা বলছে আমি 417 জনকে শেয়ার করছি। না ভাইয়া, এরকম মিথ্যা কথা বলতে হয় না, ঠিক আছে। আচ্ছা, সো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কত 0.4। ওকে, ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্নটা বলা হয়েছে, এটা থিওরিটিক্যাল একটা প্রশ্ন, যে নিচের কোনটির সাথে অবতল দর্পণের অসম্পৃক্ততা আছে? অসম্পৃক্ততা মানে কি, যে কোন কাজে আসলে অবতল দর্পণ ব্যবহার করা হয় না। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। অসম্পৃক্ততা মানে যার কোনো সংযোগ নাই, অবতল দর্পণের সাথে কোনটার সংযোগ নাই। এখানে অপশনে আছে হচ্ছে ভিউ মিরর, দাঁত পরীক্ষায়, তারপর হচ্ছে টর্চ লাইটে, টেলিস্কোপে। ভিউ মিরর মানে বুঝি, মানে হচ্ছে গাড়ির যে কাঁচ থাকে আর কি, গাড়ির যে লুকিং গ্লাস, ওইটাকে বলা হয় ভিউ মিরর। সো ওইটার সাথে কি আসলে কোনো কানেকশন আছে অবতল দর্পণের কিনা, নাকি হচ্ছে দাঁত পরীক্ষা, টর্চ লাইট, টেলিস্কোপ? সো এটা সঠিক উত্তর আসলে কি হবে, সবাই একটু কমেন্টে আমাকে বলো তো। আচ্ছা, লাইভ ক্লাস কবে কবে হয় শান্ত জিজ্ঞেস করতে। শান্ত, এসএসসি 26 সুপার স্টুডেন্টস যে একটা গ্রুপ আছে, ওই গ্রুপটাতে একটা রুটিন দেওয়া আছে ভাইয়া, ওই গ্রুপের একদম কভার ফটো। ঠিক আছে, ওই গ্রুপের কভার ফটোতে সুন্দর মতো রুটিনটা দেওয়া আছে যে কবে কবে লাইভ ক্লাসগুলো হয়। তো তুমি যদি একটু কষ্ট করে ওটা দেখো তাহলেই হবে ভাইয়া। সাপুল বলছে আমি বিশ্বাস করি না, আমিও বিশ্বাস করি না। ঠিক আছে, আচ্ছা মিথিলা, তো তোমার নাম তো আমি বলছি ভাইয়া। সো এটা সঠিক অ্যান্সার হচ্ছে, অনেকেই দিচ্ছে এ এ এ এ 23A 23A 23A। একজন আফসানা মিমি বলছে 23D, তারপরে হচ্ছে সাদিকুল ইসলাম মন্ডল বলছে 23D, তার মানে টেলিস্কোপ। আচ্ছা, একটা ঝামেলা লাগে গেল তাহলে এ আর ডি নিয়ে। তো সঠিক উত্তর হচ্ছে আসলে ভিউ মিরর। এই ভিউ মিরর হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, অথবা ভিউ মিররে হচ্ছে কোন দর্পণ ব্যবহার করা হয়, অবতল দর্পণ। অসম্পৃক্ততা আছে, হ্যাঁ সম্পৃক্ততা নাই আর কি। উত্তল দর্পণের সাথে হচ্ছে এটা কানেক্টেড, নট উইথ অবতল দর্পণ। ঠিক আছে, আচ্ছা নিচের কোন ক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয়? এইটাও সবার পারার কথা, এটাও একটা থিওরিটিক্যাল প্রশ্ন। এগুলো আমি একটু ফাস্ট যাব, এগুলো তোমরা একটু কষ্ট করে টেক্সট বইটা যদি পড়ে ফেলো ভালো করে, তাহলে এই কোশ্চেনগুলো এমনিতেই পারবা। এটা হচ্ছে প্রতিফলক টেলিস্কোপ। প্রতিফলক টেলিস্কোপের ক্ষেত্রে হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে, জোস। তারপর এটা তো আরো সহজ একটা প্রশ্ন। এখানে জাস্ট হচ্ছে দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত সেন্টিমিটার এটা বের করতে বলছে। সো এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি, এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস এফ। প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্ব দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার, যেটা হচ্ছে ছোট হাতের এফ অথবা ফোকাস দূরত্ব। বের করতে বলছে বক্রতার ব্যাসার্ধ, যেটা হচ্ছে আর এর ভ্যালু কত, এটা হচ্ছে বের করতে বলছে। সো আমরা জানি যে আর ইকুয়ালস টু কি 2f বা 2 ইন্টু এফ, ফোকাস দূরত্বের দ্বিগুণ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। সো ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার বলেই দিছে, সো 2 ইন্টু 10 মানে হচ্ছে 20। এটা ঢাকা বোর্ডে আসছে 2020 সালে, খুবই সহজ একটা প্রশ্ন। আমাদের বক্রতার ফোকাস দূরত্ব দিয়ে দিয়েছে, জাস্ট বক্রতার ব্যাসার্ধ বের করতে বলছে। সো ফোকাস দূরত্বের ডাবলটাই কিন্তু আসলে কি বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে, সিয়াম খান, তোমার নাম নিছি ভাই, আমার কোনো ক্ষতি হবে না। সিয়াম খান আমাকে প্রশ্ন করছে ভাইয়া আমার নাম নিলে আপনার কি এমন ক্ষতি হবে, আল্লাহ। আচ্ছা, এর পরের প্রশ্নটা কি,
এটা একটা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। সেখানে বলা হয়েছে যে এ ও লক্ষ্যবস্তু, এই যে যে আমাদের একটা লক্ষ্যবস্তু আছে এ ও লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুর যে বিম্বটা আমরা পাবো সেটা আসলে কেমন হবে। একটু আগে একটা কথা বলছিলাম যে আমি যদি কোনো লক্ষ্যবস্তুকে অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতার কেন্দ্রে রাখি তাহলে তার বিম্ব কিন্তু কোথায় তৈরি হবে, বক্রতার কেন্দ্রে তৈরি হবে। সো যেহেতু একই দিকে লক্ষ্যবস্তু এবং বিম্ব আছে তাহলে বিম্বটা অবশ্যই কি বিম্ব হবে, বাস্তব বিম্ব। আচ্ছা, আর দ্বিতীয়ত কথা হচ্ছে এইটা যদি বাস্তব হয়েই যায় তাহলে কিন্তু আমাদের এই অপশনটা ইউজুয়ালি হবেই না, এটা বাদ। সো এই অপশনটাই বাদ। সো এখানে এমন কোনো অপশন নাই আসলে যে যেখানে মানে বাকি দুইটা ছাড়া অন্য কিছু আছে। সো এখানে দেখতে পারতেছি আমরা যে আমাদের একটা অপশনই আছে যেখানে 2 আর 3 আছে। সো এগুলো ট্রাই করারও দরকার নাই, আমরা জাস্ট প্রথম অপশনটা যে হবে না এইটা বুঝতে পারছি, তার মানে হচ্ছে বাকি দুটো হবে। সো আনসার হচ্ছে 2 and 3। ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পারছি? এটা একটু মানে একটু চিন্তা করার জিনিস, মানে একদম করে করে সবগুলো দেখাচ্ছে তুমি তখন প্রথমটাই বুঝতে পারতেছো যে আমি যদি বক্রতার কেন্দ্রে রাখি লক্ষ্যবস্তু তাহলে আমার বিম্বটাও কিন্তু বক্রতার কেন্দ্রেই পাবো। সো যেহেতু বিম্ব এবং লক্ষ্যবস্তু একই দিকে আছে, দর্পণের সামনের দিকে আছে, সো এটা অবশ্যই কি, বাস্তব বিম্ব। ঠিক আছে, সুরাইয়া রিমি বলছে মেবি সি, মেবি বলে কিছু হয় না, ইউ হ্যাভ টু শিওর, তোমাকে শিওর হয়ে বলতে হবে ভাইয়া। সো এখানে অবশ্যই সি। ঠিক আছে, সো যেহেতু এটা বাস্তব বিম্ব তো প্রথম অপশনটা হবে না, বাকি দুটো অপশন হবে। সো বাকি দুটো অপশন যেখানে আছে সেটা হচ্ছে আনসার, কারণ এখানে একলা কোনো অপশন নাই বা দুই একলা কোনো অপশন নাই, সবাই সবার সাথে পেয়ার হিসেবে আছে। সো কোনটা পেয়ার হিসেবে আছে ওটা চিন্তা করতে হবে। ঠিক আছে, আচ্ছা কেন হবে না, কারণ বিম্বটা তো বাস্তব। আমরা যদি এইখানে আমি ইয়েটা এঁকে দেখাই, দেখো আমরা যদি বক্রতার কেন্দ্রে কোনো লক্ষ্যবস্তু রাখি, আচ্ছা এখান থেকেই দেখাই, এটা না আঁকি, আমি হচ্ছে এইখান থেকে দেখাই। সো এইখান থেকে একটা আলোকরশ্মি আপতিত হবে প্রধান অক্ষের সমান্তরালে, এই বরাবর আপতিত হবে। সেই আলোকরশ্মিটা ফেরত আসবে প্রধান ফোকাস দিয়ে, এই বরাবর ফেরত আসবে। আর আরেকটা আলোকরশ্মি আপতিত হবে প্রধান ফোকাস দিয়ে, যে আলোকরশ্মিটা প্রধান ফোকাস দিয়ে আপতিত হবে সে প্রধান অক্ষের সমান্তরালে এই বরাবর ফেরত আসবে। তো যদি এই বরাবর ফেরত আসে তাহলে আলটিমেটলি এরা হচ্ছে এই বিন্দুটাতে মিলবে এবং এইখানে হচ্ছে বিম্ব তৈরি হলো। তো বিম্বটাও কোথায় তৈরি হইলো, দর্পণের সামনে, এবং লক্ষ্যবস্তুও ছিল কোথায়, দর্পণের সামনে। তো যেহেতু লক্ষ্যবস্তুও দর্পণের সামনে, বিম্বও দর্পণের সামনে, তো বিম্বটা কি বিম্ব হবে, অবশ্যই বাস্তব বিম্ব হবে। তো আমাদের প্রথম যে অপশনটা আছে সেখানে বলা হয়েছে অবাস্তব বিম্ব, সেটা তো হবে না। তাহলে বাস্তব হইলে এখন দেখবো যে 2 আর 3 কোন অপশন আছে কিনা, আছে তো, সঠিক আনসার 2 আর 3, শেষ। একটু চালাক না হইলে তো আসলে টেকা যায় না, বুঝছো, কারণ এগুলো সবগুলা করে করে দেখতে তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তারপর 27 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে যে এবি লক্ষ্যবস্তুটি প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের ঠিক মাঝখানে রাখা আছে। এবিকে দর্পণের সামনের দিকে 10 সেন্টিমিটার সরালে, দর্পণের সামনের দিকে 10 সেন্টিমিটার যদি সরায় দেই তাহলে হচ্ছে আমাদের কি হবে, অবাস্তব বিম্ব গঠন করবে, তারপরে হচ্ছে উল্টা বিম্ব গঠন করবে এবং হচ্ছে লক্ষ্যবস্তু দ্বিগুণ আকারের বিম্ব গঠিত করবে। কোথায় আছে এটা, প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের ঠিক মাঝখানে, বাট ছবিতে তো আসলে প্রধান ফোকাস বক্রতার কেন্দ্রের মাঝখানে বলে নাই। তো এটা যদি করে তাহলে হচ্ছে আমাদের অবাস্তব বিম্ব গঠিত হবে, অবাস্তব বিম্ব গঠিত হবে এবং হচ্ছে অবাস্তব বিম্ব সবসময় সোজা হয়। সো অবাস্তব বিম্ব যেহেতু কি হয়, অবাস্তব বিম্ব সবসময় কি হয়, সোজা হয়। সো আমাদের এই যে 2 নাম্বার যে অপশনটা আছে এইটা তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারবো এখান থেকে। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 আর 3 হবে। 3টা আমাদের ট্রাইও করতে হবে না, কারণ আমরা জানি যে অবাস্তব বিম্ব সবসময় কি হয়, সোজা হয়, আর বাস্তব বিম্ব সবসময় কি হয়, উল্টা হয়। এটা মাথায় রাখবো একটু, হ্যাঁ। আচ্ছা, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে কোন আলো বের হয়? তেজস্ক্রিয়তা মানেই হচ্ছে আমাদের 3 ধরনের রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি। তো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যদি বলে তাহলে আমরা পাবো হচ্ছে কোন রশ্মি, আমরা পাবো হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে, আমরা পাবো হচ্ছে কোন রশ্মি, গামা রশ্মি অথবা গামা রে। আচ্ছা, আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণের সম্পর্ক নিচের কোনটি? এটা সবার পারার কথা। আলোর প্রতিফলনের যে দুটো সূত্র আছে আপতন কোণ এবং প্রতিফলনের ক্ষেত্রে, প্রতিফলন কোণের ক্ষেত্রে। সো এই প্রশ্নটার উত্তর আসলে সবারই পারার কথা কম বেশি, এমন কারোরই নাই যে এটা জানি না, তাই না? 29 MCQ 29। সো এইখানে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা জানি যে আপতন কোণ I আর প্রতিফলন কোণ R সবসময় সমান। এটা হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র, আলোর প্রতিফলনের প্রথম সূত্র, যেখানে কি বলা হয় যে আপতন কোণ I এবং প্রতিফলন কোণ R হচ্ছে সমান। ঠিক আছে, আচ্ছা, সো আনসার হচ্ছে সি। সুরাইয়া রিমি বলছে আনসার হচ্ছে ডি।
সিরাত ফাতেমা বলছে সি, তারপর সামিয়া জান্নাত, তারপরে হচ্ছে তানভীর আহমেদ, তারপরে হচ্ছে মহসিনা আক্তার, সবাই বলছে হচ্ছে সি ডি। নির্দিষ্ট করে বলা সম্ভব না এইটা কিভাবে আনসার হবে। আচ্ছা 28-এর আনসার দিচ্ছে অনেকে, সরি। তো 28-এ ডি ছিল মনে হয়, বাট 29-এ হচ্ছে কত, সি। 29-এ কত, 29-এ হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা তারপর 30, দেখো 30-তে এখানে হচ্ছে ও হচ্ছে এই বিন্দুটা। তো বলা হয়েছে চিত্রে ও এ কোন ধরনের রশ্মি নির্দেশ করে। এই যে ও এ, এটা কোন ধরনের রশ্মি নির্দেশ করে, এটা একটু সবাই কমেন্টে বলো তো আমাকে, এটা একটু চিন্তা করে বলিও, ঠিক আছে। প্রতিসরিত রশ্মি, আপতিত রশ্মি, অভিলম্ব, প্রতিফলিত রশ্মি। চিহ্নগুলো দেখো, একটা চিহ্ন কিন্তু এইদিকে, এটা হচ্ছে এই দিকে আসছে, আর এইটা হচ্ছে এই দিকে যাচ্ছে। তো আমাকে বলো যে 30-তে আনসার কত হবে। আচ্ছা এখনো সবাই আগেরটারই আনসার দিচ্ছ, বাট এইটার আনসারটা সবাই একটু বলে দিও, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, প্রতিফলনের দ্বিতীয় সূত্র, প্রতিফলনের দ্বিতীয় সূত্র হচ্ছে যে অভিলম্ব, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই তলে অবস্থিত। ডি 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 30-এ বি, 30-এ বি, নো ওয়ান বলছে বি, তারপরে হচ্ছে তানভীর আহমেদ বলছে বি। এই তো আমি জানতাম এখানে একটা ঝামেলা লাগবে, ঠিক আছে। এখানে ও এ, দেখো আমার ইউজুয়ালি যেই ম্যাথগুলো করছি বা ক্লাসে বা অন্য জায়গায় যেভাবে করায় যে এই দিক থেকে রশ্মিটা আসে এদিকে যায়, বাট এইখানে খেয়াল করো এদিক থেকে রশ্মিটা আসতেছে এদিকে যাচ্ছে। তো যেটা আসলে প্রতিফলিত হয়ে চলে যায় সেটা হচ্ছে কি রশ্মি, প্রতিফলিত রশ্মি, তাই না। আর যেটা আসে সেটা হচ্ছে আপতিত রশ্মি। সো ও এ হচ্ছে এখানে প্রতিফলিত রশ্মি। সঠিক আনসার হবে হচ্ছে ডি। যারা বি বলতেছো একটু অ্যারোটা খেয়াল করো যে এইদিকে যাচ্ছে, তো যেটা যায় সেটা হচ্ছে প্রতিফলিত, যেটা আসে সেটা হচ্ছে আপতিত, তাই না। তো আসা আপতিত, যাওয়া প্রতিফলিত, এইভাবে মনে রাখিও একটু, ঠিক আছে। আচ্ছা, একটি সমতল আয়নায় প্রতিফলক পৃষ্ঠের সাথে 60 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে। সমতল আয়নার ক্ষেত্রে 90 মাইনাস হচ্ছে আমাদের আপতন কোণ, আমাদের আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠের সাথে 60 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে। সো 90 থেকে ওই কোণটা বিয়োগ করলে আমরা হচ্ছে প্রতিফলন কোণের মান পাওয়া যাব। তো প্রতিফলন কোণ হচ্ছে এখানে কত হবে, 30 ডিগ্রি হবে, ঠিক আছে। 30 ডিগ্রি। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ আমাদের আরো একটা চ্যাপ্টারের এমসিকিউ কিন্তু বাকি আছে, ঠিক আছে। ওকে, যে ব্যক্তি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজের দৈর্ঘ্যের চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পান, বিম্বের রৈখিক বিবর্ধনের মান কত। এটা খুবই সহজ, যেহেতু বিবর্ধন মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে, কত গুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের বিবর্ধনের মান কত হবে, 2 হবে। বিবর্ধনের মান কত হবে, 2 হবে। কেন, কারণ আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দ্বিগুণ। আমরা কি করি, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য, এইটা করলে হচ্ছে আমরা বিবর্ধন পাই। সো বিবর্ধন অবশ্যই কত গুণ হবে, তাহলে দ্বিগুণ হবে, ঠিক আছে। ওকে, তারপরে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ যত বেশি হয় প্রতিফলন কোণ কি হয়, আপতন কোণ যত বেশি হয় প্রতিফলন কোণ তত বেশি হয়, কারণ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। সো আপতন কোণ যদি বাড়াইতে থাকি প্রতিফলন কোণ কি হবে, বাড়তে থাকবে। সো দুইটা কোণ হচ্ছে কি হয়, সমান হয়। এই জন্য আপতন কোণ যত বেশি হয় প্রতিফলন কোণ কি হবে, তত বেশি হবে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা, এইটাকে বলা হয়েছে যে এইটা হচ্ছে আমাদের আপতন কোণ এবং এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এই কোণটার মান কত, এই কোণটা কত। তো আপতন কোণ হচ্ছে কোনটা, যে অভিলম্বের সাথে যেই কোণটা তৈরি করে। সো এই কোণটা হচ্ছে আপতন কোণ আই। আচ্ছা, আর এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ আর। সো এইখানে আমাদের প্রতিফলন কোণ দেওয়া আছে 35 ডিগ্রি। সো প্রতিফলন কোণ যদি 35 ডিগ্রি হয় তাহলে আমাদের আপতন কোণও কত, 35 ডিগ্রি। তাহলে এতটুকু যদি 35 ডিগ্রি হয়, টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। আমাকে বের করতে হবে এই থিটা। তাহলে 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু। তো থিটা ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। এটা করলে আমরা পাবো কত, 55 ডিগ্রি অথবা 55 ডিগ্রি। সো এইটার ক্ষেত্রে আমাদের এই থিটা অথবা এই কোণটার মান হচ্ছে 55 ডিগ্রি। আর আমাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণ হচ্ছে কত ডিগ্রি, 35 ডিগ্রি, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। অনেকেই হচ্ছে 35 দাগাই দিবে, বাট 35 কিন্তু না। এখানে আপতন কোণ, এইটা হচ্ছে প্রতিফলন কোণ দেওয়া আছে। সো প্রতিফলন কোণ দেওয়া থাকলে আমরা জানি যে প্রতিফলন কোণ এবং আপতন কোণ সমান। তো সেক্ষেত্রে এইটাও 35 ডিগ্রি হবে। এবং এইটা বের করার সময় কি করতে হবে, 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রিটা বিয়োগ করে ফেলতে হবে। বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে কত ডিগ্রি, 55 ডিগ্রি। খুবই সহজ আসলে, কিন্তু একটু চিন্তা করে আনসার করতে হবে, পাগল হওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা জোস,
এরপরে সঠিক অ্যান্সার দিচ্ছে সবাই মোটামুটি, সো আমি আসলে সবার আনসারই দেখতেছি, সমস্যা নাই, কিন্তু এখানে অনেকে আবার মানে একটু কয়েক ধরনের আনসার আসতেছে, কয়েক ধরনের আনসার আমি দেখতে চাই না, আমি দেখতে চাই সবাই সঠিক অ্যান্সার দাও, সবাই জিনিসগুলো যাতে বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা, পরে আমরা এখন হচ্ছে লাস্ট চ্যাপ্টারটার এমসিকিউ সলভ করা শুরু করব, মানে হচ্ছে স্থির তড়িতের। সো এখানে কি বলা হয়েছে যে যে কোনো পরমাণু আধান নিরপেক্ষ, কারণ পরমাণুতে থাকে সমান সংখ্যক কি, ইলেকট্রন আর প্রোটন, ইলেকট্রন নিউট্রন, প্রোটন নিউট্রন, ইলেকট্রন পজিট্রন। এটার আনসারটা সবাই বলো, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 35। সবাই একটু সঠিক অ্যান্সারটা আমাকে বলো। ফাতেমা রয় বলছে বি, ফাতেমা রয়, আচ্ছা ঠিক আগেরটার আনসার দিচ্ছ তোমরা, এখনো আগেরটার আনসার ছিল বি, সবাই এইটার আনসারটা একটু দাও, ঠিক আছে। এ এ এ, এখানে শাকিল রহমান বলছে এ, তারপর মোহন বাউলি বলছে এ, আনোয়ার আহমেদ বলছে এ, সিরাত ফাতেমা বলছে এ, তারপরে হচ্ছে আরো সবাই, এত নাম, এত পেঁচানো গুছানো নাম পড়তে পারি না ভাইয়া। এইরকম এমসিকিউ কি এক্সামে আসবে? এগুলো এমসিকিউতে মানে এক্সামে আসা কোশ্চেনই, মানে এই এমসিকিউ গুলো এক্সামে আসছে, বিগত বছরের বোর্ড পরীক্ষাগুলোতে আসছে এবং ওইগুলো আমি নিয়ে আসছি এখানে, ঠিক আছে। আচ্ছা ভাই, আমার ফ্রেন্ড যারা যারা ছিল আমি শেয়ার করছি, সো আমাকে সাজেশন দিও। আমি হচ্ছে ক্লাসের শেষে দেখবো আসলে যে কয়টা শেয়ার হয়েছে বা কতজন কি করছে, তারপরে দিব ভাইয়া। আপনি কি, আচ্ছা, সো এখানে হচ্ছে 35A, 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 জোস, সবাই বলতেছে এ। হ্যাঁ, আমরা জানি যে কোনো একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি হয়, সমান থাকে। সো ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট অথবা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট অথবা ধনাত্মক চার্জ বিশিষ্ট। তো যখন হচ্ছে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সমান হয়ে যায়, তখন আসলে ওইখানে কি আধান নিরপেক্ষ হয়ে যায় জিনিসটা। এই জন্য পরমাণু হচ্ছে কি আধান নিরপেক্ষ, কারণ ওইখানে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কি থাকে, সমান থাকে, ঠিক আছে। পরমাণুর মোট চার্জ নেগেটিভ হওয়ার জন্য কোনটা দায়ী? সো একটু আগেই বললাম যে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে, মানে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ অথবা পজিটিভ চার্জ বিশিষ্ট। সো যখন আমাদের ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যার চেয়ে বেশি হয়ে যাবে, মানে নেগেটিভ চার্জের সংখ্যা পজিটিভ চার্জের সংখ্যার চেয়ে বেশি হয়ে যাবে, তখন কি হবে, তখন হচ্ছে আমাদের ইলেকট্রনের আধিক্য হবে, তাই না। ইলেকট্রন বেড়ে যাওয়া মানে ইলেকট্রনের আধিক্য হওয়া। সো ইলেকট্রনের আধিক্য হইলে কি হয়, মোট চার্জ নেগেটিভ হয়ে যায়, মোট চার্জ কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, যখন হচ্ছে ইলেকট্রনের আধিক্য হয়। আচ্ছা, পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি অথবা কম, এটা হওয়াকে আসলে কি বলা হয়? ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া, এটাকে কি বলি? তো আমরা বলি না যে এত কুলম্ব চার্জে চার্জিত, ঠিক আছে। চার্জিত হওয়া মানে কি, ওইখানে আসলে ইলেকট্রনের চার্জ কতটুকু আছে এইটা বের করা, তাই না। চার্জ হচ্ছে কি কোয়ান্টা হিসেবে থাকে, কোয়ান্টা বা পূর্ণ সংখ্যক গুণিতক হিসেবে থাকে ইলেকট্রনের চার্জের। একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। সো এইটার সঠিক অ্যান্সার কি হবে, যে একটা ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হওয়াকে আমরা কি বলি, চার্জিত হওয়া বলি। কি বলি, চার্জিত হওয়া। আচ্ছা, কোনটি তড়িৎ পরিবাহী? কাঁচ, প্লাস্টিক, মানবদেহ, কাঠ। এটা আসলে একটু মানে না পড়াশোনা করলেও এটা অনেকেই পারার কথা, কারণ হচ্ছে দেখো আমরা তো কারেন্টের শক খাই অথবা আমরা হচ্ছে বিদ্যুতে আহিত হই, বাট কাঁচ, প্লাস্টিক, কাঠ এরা হচ্ছে একদম পুরোপুরি অধাতু, ঠিক আছে, একদমই অধাতু অথবা অপরিবাহী। তো মানব দেহ হচ্ছে বেশ ভালো রকমের পরিবাহী অথবা একটা সুপরিবাহীর মধ্যেও বলা যায় মানব দেহকে। সো মানব দেহ হচ্ছে তড়িৎ পরিবাহী, এই জন্য আমরা হচ্ছে কি করি, ইলেকট্রিক শক খাই অথবা বৈদ্যুতিকভাবে আহিত হয়ে যায়, যেটাকে তোমরা বলো কারেন্টে শক খাওয়া, ঠিক আছে। আচ্ছা, একটি কাচদণ্ডকে সিল্ক বা রেশম দ্বারা ঘষলে কোনটি কোন চার্জে চার্জিত হয়? এইটা তোমরা হচ্ছে একদম থিওরিটিক্যাল প্রশ্ন, তোমাদের বইয়ের দশম অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে বা দশম অধ্যায়ের যে টেক্সটগুলো আছে ওইটা একদম শুরুতেই একটা পরীক্ষা দেখানো হয়, এবং ওই পরীক্ষা থেকে আমরা জানি যে একটা কাচদণ্ডকে যদি সিল্ক অথবা রেশম দ্বারা ঘষি, তাহলে হচ্ছে সিল্ক অথবা রেশম যে কাপড়টা থাকে ওইটা হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, এবং কাচদণ্ড যেটা থাকে সেটা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত হয়। সো আমাদের এই অপশনটা আছে হচ্ছে অপশন ডি তে, ঠিক আছে। সো 39-এ সারণ বারোই বলছে হচ্ছে ডি। আচ্ছা, এদিকে ইউটিউব থেকেও অনেকেই বলতেছে ডি, সবাই বলতেছে, ম্যাক্সিমাম মানুষ বলতেছে ডি। আচ্ছা, ফেসবুকের কমেন্ট এত কম আসে কেন? আমি তো চাই সবাই সঠিক অ্যান্সার দাও ভাইয়া, সবাই সঠিক অ্যান্সার দাও।
তো ইজি প্রশ্ন, সাকিব মিশন এসএসসি বলতেছে ডি, ঠিক আছে। তো 39-এ হচ্ছে কি হবে, যে সিল্ক অথবা রেশম, এটা হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, আর কাচদণ্ড হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এমসিকিউ নাম্বার 40-তে চলে যাব, বাট তার আগে আবারও একটু তোমাদেরকে মনে করাই দিই যে তোমরা আজকের ক্লাসে যারা যারা করতেছো, আসলে ধৈর্য নিয়ে যতক্ষণ ধরে আমাদের সাথে আসো, তোমরা আসলে ক্লাসের শেষে কি কি পাবা। তো প্রথমত হচ্ছে ক্লাসের শেষে আমি এসএসসি 26 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, এসএসসি 26 সুপার স্টুডেন্টস, ঠিক আছে, এই যে গ্রুপটা আছে, তোমরা একটা এই গ্রুপটাতে জয়েন করে ফেলবা যারা এখনো জয়েন করো নাই। এই গ্রুপে হচ্ছে আমি একটা ভিডিও পোস্ট করব, ওই ভিডিওর লিঙ্কে একটা এক্সাম, ভিডিওর কমেন্টে একটা এক্সামের লিঙ্ক দিয়ে দিব। সো ওইখানে গেলে তোমরা একটা 20 নম্বরের কুইজ এক্সাম দিতে পারবা, যেটা দিলে তোমরা হচ্ছে নিজেদের যে প্রস্তুতিটা, তোমরা আসলে কতটুকু কি শিখতে পারছো আজকের ক্লাস থেকে, এটা যাচাই করে নিতে পারবা। এবং আজকের ক্লাসের ফুল অ্যানোটেটেড স্লাইডটা পেয়ে যাবা, এবং একটা সাজেশন 10 মিনিট স্কুলের মেইন পেজে তোমরা হচ্ছে ক্লাসের পরে পরে পেয়ে যাবা। আবার হচ্ছে পেজ, তোমরা যদি অ্যাপে জয়েন করো, ফ্রি কোর্স মানে ফ্রি কোর্সটা এনরোল করা থাকে, তাহলে তুমি অ্যাপে যেও ক্লাসটা দেখ, মানে কি বলে সাজেশনটা পেয়ে যাবা। এবং এক্সাম হ্যাক্স পাবা কিছু, যেখানে হচ্ছে তোমাদের এক্সামের প্রিপারেশন কেমন হওয়া উচিত, কিভাবে রিভিশন দেওয়া উচিত, এই জিনিসগুলো নিয়ে তোমাদেরকে কতগুলো ভিডিও প্রোভাইড করা হবে। আর এছাড়া আমি হচ্ছে তোমাদেরকে বলছি যে একটা বোর্ড ভিত্তিক সাজেশন দিব। কি দিব? একটা বোর্ড ভিত্তিক সাজেশন, যে কোন বোর্ড থেকে কি টাইপের প্রশ্ন তুমি হচ্ছে, মানে কোন বোর্ডের কোন কত সালের কি কি প্রশ্ন সলভ করলে তুমি হচ্ছে সিকিউতে কমন পাবা, এইটা আমি বলে দিব। বাট এইটার জন্য কি করতে হবে, আজকের লাইভটা হচ্ছে শেয়ার করতে হবে, শেয়ার দ্য লাইভ। তো যদি লাইভ শেয়ার না করো তাহলে আসলে এটা আমি দিতে পারবো না। আমি দেখবো লাইভের শেষে যে কতগুলো ওভারঅল শেয়ার আসছে এবং কে কে আসলে সবচেয়ে বেশি শেয়ার করছে, তাদেরকে কিন্তু আমি সাজেশনটা দিব। সাজেশনটাতে হচ্ছে 7ম অধ্যায়ের প্রশ্ন আছে, মানে মনে হয় প্রত্যেক অধ্যায় থেকে আমি হচ্ছে 7টা থেকে 8টা করে বোর্ডের প্রশ্ন নিছি, যে এই প্রশ্নগুলো তুমি হচ্ছে সলভ করবা, এবং ওইগুলো কিন্তু আমি বলে দিব, ঠিক আছে, যে কোন কোন প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে 7ম অধ্যায়ের, 8ম অধ্যায়ের, 10ম অধ্যায়ের এবং হচ্ছে 4র্থ অধ্যায়, অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি, এই 4টা অধ্যায়ের বোর্ড প্রশ্ন সাজেশন কিন্তু আজকে দিব, যদি হচ্ছে লাইভটা তোমরা শেয়ার করে দাও। যারা যারা শেয়ার করবা, যারা যারা সবচেয়ে বেশি শেয়ার করবা, তাদেরকে আর কি। লাস্ট ক্লাসেও দিছিলাম, বাট লাস্ট ক্লাসে সাজেশনটা ছিল হচ্ছে টাইপ ভিত্তিক, আর আজকের ক্লাসে সাজেশনটা হবে হচ্ছে বোর্ডের সিকিউ ভিত্তিক, মানে সাল ভিত্তিক, যে কোন কোন সালের কোন কোন সিকিউগুলা তোমাকে হচ্ছে সলভ করতে হবে। আচ্ছা চলো, এরপরে আমরা হচ্ছে 40 যে এমসিকিউটা আছে সেটাতে কি বলা হয়েছে, ফ্লানেল কাপড়ের সাথে একটু প্লাস্টিক ঘষলে কি হবে। এইটাও থিওরিটিক্যাল প্রশ্ন। তো ফ্লানেলের কাপড় ধনাত্মক আধানে আহিত হবে, এগুলো আমরা একটু ফার্স্ট যাই। আমরা হচ্ছে সামনের দিকে কয়েকটা ম্যাথ আছে, ওইগুলো একটু ভালো করে করবো আর কি। তো কোনো বস্তুর আধানের প্রকৃতি নির্ণয়ের যন্ত্র নিচের কোনটি, অথবা নিজের কোনটির সাহায্যে আধানের অস্তিত্ব নির্ণয় করা যায়, এটা সবারই পারার কথা। এটা হচ্ছে ইলেকট্রন বীক্ষণ যন্ত্র অথবা ইলেকট্রোস্কোপ আর কি। সো ইলেকট্রোস্কোপ হচ্ছে অপশন ডি, ঠিক আছে। সো দেখো, সাজেশন যদি চাও, আমি কিন্তু বলছি যে আমি আগের ক্লাসে কথা দিছিলাম, কথা কিন্তু রাখছিলাম, আসলে সবাইকেই দিছি। যারা যারা হচ্ছে ইনবক্সে এসে বলছে যে ভাই আমি শেয়ার করছি, এতগুলো শেয়ার করছি, আমি কিন্তু তাকে সাজেশন দিছি। আর অনেকের দেখা যায় ইনবক্স বন্ধ থাকে, কিভাবে দিব, দেওয়ার সুযোগ নাই, তাহলে তো সবাইকে দিতে হয়। তো সবাইকে দিতে হলে তো একটা সার্টিন অ্যামাউন্ট অফ জিনিস লাগবে। সো এটা করো, করে ফেলো, সবাইকে দিয়ে দিব, আমার কোনো অসুবিধা নাই দিতে। কিন্তু সবাই হচ্ছে একটু গ্রুপে জয়েন করে ফেলো, তাহলে গ্রুপে দিয়ে দিব, গ্রুপ থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবা। প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দেওয়া তো একটু টাফ হয়ে যায় না। তো যদি হচ্ছে ওরকম শেয়ার করো, তাহলে হচ্ছে তোমরা গ্রুপটাতে জয়েন করো, এসএসসি 26 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, আমি ওই গ্রুপে সাজেশন দিয়ে দিব, তোমরা সবাই ওইখান থেকে কালেক্ট করে নিতে পারবা। আচ্ছা, তো কোনো বস্তুর আধারের প্রকৃতি নির্ণয়ের জন্য কোন যন্ত্র ইউজ করা হয়, ইলেকট্রোস্কোপ। আচ্ছা, সমধর্মী 1 কুলম্ব চার্জ 1 মিটার দূরে থেকে পরস্পরকে কত বলে বিকর্ষণ করবে। সমধর্মী, দেখো সমধর্মী চার্জ মানে দুইটাই যদি পজিটিভ চার্জ হয় অথবা দুইটাই যদি নেগেটিভ চার্জ হয়, একই ধরনের দুইটা চার্জ যদি হয়, এরা আসলে পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। আর একটা যদি পজিটিভ চার্জ হয় এবং একটা যদি নেগেটিভ চার্জ হয়, মানে যদি হচ্ছে দুইটা বিপরীতধর্মী চার্জ হয়, তারা হচ্ছে পরস্পরকে আকর্ষণ করে। সো এই জন্য প্রশ্নটা কিন্তু বলেই দেওয়া হয়েছে যে কত বলে বিকর্ষণ করবে। সো 1 কুলম্ব চার্জ 1 মিটার দূরে থাকলে পরস্পরকে কুলম্বের ধ্রুবকের মানের সমান বলে হচ্ছে বিকর্ষণ করে। সো কুলম্বের ধ্রুবকের মান কত, কুলম্বের ধ্রুবকের মান C হচ্ছে 9 × 10⁹। সো এত নিউটন বলে হচ্ছে বিকর্ষণ করবে। আচ্ছা, কুলম্বের ধ্রুবকের একক কি, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এটা কিন্তু প্রশ্ন আসে অনেক সময় যে কুলম্বের ধ্রুবকের এককটা কি, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। আচ্ছা, তড়িৎ বলরেখার
ধারণা বা তড়িৎ বলরেখার অবতারণা করেন কে, অথবা সহজ কথায় তড়িৎ বলরেখার আবিষ্কারক কে, বা তড়িৎ বলরেখা নিয়ে সবার আগে কথাবার্তা বলছে কে? তড়িৎ বলরেখার আবিষ্কারক হচ্ছে মাইকেল ফ্যারাডে। কে? মাইকেল ফ্যারাডে। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তারপরে হচ্ছে আমাদের আছে 44, যেখানে বলা হয়েছে বস্তুর চার্জের পরিমাণ বাড়লে বলরেখার সংখ্যা। দেখো, একটা বস্তুতে চার্জের পরিমাণ বাড়াচ্ছি, তো চার্জের পরিমাণ বাড়লে স্বাভাবিকভাবেই আমাদের হচ্ছে বলরেখার সংখ্যাও কি হবে? বাড়বে। চার্জ বাড়া মানে হচ্ছে কি? বলরেখার সংখ্যা বাড়া। তো চার্জ বাড়লে আমাদের বলরেখার সংখ্যা কি হবে? বাড়বে। সো অপশন হচ্ছে সি। ওকে, তারপর 45-এ আমাদের কাছে বলা হয়েছে যে কোনটির দিক ব্যাখ্যার জন্য তড়িৎ বলরেখা ব্যবহৃত হয়? কিসের দিক ব্যাখ্যার জন্য তড়িৎ বলরেখা আমরা আসলে ব্যবহার করে থাকি? এটা হচ্ছে 45। সো 45 এর আনসারটা তোমরা একটু দাও তো, আমি কমেন্টে দেখি, অনেকক্ষণ ধরে তোমাদের কমেন্টের আনসার দেখতেছি না। আচ্ছা, এখনো অনেকে 44 এর আনসার দিচ্ছ, 45 এর আনসারটা একটু দাও ভাইয়া। ওকে, জোস। আর সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করো না, মানে সবাই একটু হচ্ছে যে কি বলে, পার্টিসিপেট করার চেষ্টা করো, তাহলে ভালো। মানে তুমি যদি এখানে সঠিক আনসার না দাও, ভুলও দাও, কোনো সমস্যা নাই। তুমি রেহানা, তুমি হচ্ছে পেইড ব্যাচের যারা আছো তাদের পাবাই, বাট তুমি শেয়ার করো, ঠিক আছে? শেয়ার করো, তোমাকে এখনই দিয়ে দিব আমি ভাইয়া। 45-এ এ, শরণ বারোই বলছে 45-এ হচ্ছে এ, কোনটির দিক ব্যাখ্যার জন্য তড়িৎ বলরেখা ব্যবহৃত হয়? তৌহিদা বলছে 45-এ এ, একজন বলছে 45-এ সি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জলদি করতেছি ভাইয়া, জলদি করতেছি। আচ্ছা, নাদিয়া সুলতানা রাত্রি বলছে বি। সো 2-3 ধরনের আনসার আসলে আসতেছে, বাট সঠিক উত্তর হচ্ছে তড়িৎ বলরেখা ব্যবহৃত হয় তড়িৎ ক্ষেত্র এইটার দিক ব্যাখ্যার জন্য। তড়িৎ ক্ষেত্রের দিক ব্যাখ্যার জন্য হচ্ছে তড়িৎ বলরেখা ব্যবহৃত হয়। সুরাইয়া রিমি বলছে এ, রাজা বাদশাহ বলছে এ, সবাই বলতেছে হচ্ছে এ। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রে 40 কুলম্ব আধান স্থাপন করলে এটি 160 নিউটন বল লাভ করে। ওই বিন্দুতে 50 কুলম্ব আধান স্থাপন করলে কত নিউটন বল হবে? তড়িৎ ক্ষেত্রে 40 কুলম্ব আধান স্থাপন করার জন্য। আচ্ছা দেখো, তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য সূত্র কি? E হচ্ছে F ডিভাইডেড বাই কিউ। এখন এখান থেকে তোমার হচ্ছে চার্জটা দেওয়া আছে আর হচ্ছে বল দেওয়া আছে, তুমি এখান থেকে ইটা বের করে নিতে পারবা আরামসে। সো ই হচ্ছে কত? এফ দেওয়া আছে আমার কাছে 160 নিউটন, কিউ দেওয়া আছে কত? 40 কুলম্ব। সো 160 নিউটন আর 40 কুলম্ব, তো এখান থেকে পাবো হচ্ছে 4। সো 4 পাইলাম, 4 নিউটন পার কুলম্ব হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান পাইলাম। আমাকে বলছে ওই একই বিন্দুতে যদি হচ্ছে আমি 50 কুলম্ব আধান স্থাপন করি তাহলে কত নিউটন বল পাবো। সো এই একই ফর্মুলা থেকে আমি যদি এফ বের করতে চাই তাহলে আমার এফ ইকুয়ালস টু কি হবে? জাস্ট এই দুটা কোণাকুণি গুণ হয়ে যাবে, মানে ই ইন্টু কিউ হবে। সো আমি ইউ কিন্তু অলরেডি পেয়ে গেছি, ই 4, তো হচ্ছে 4 ইন্টু কিউ হচ্ছে কত আছে? 50। 4 ইন্টু 50 মানে হচ্ছে 200 নিউটন। সো এইটা হচ্ছে আমাদের কি? ফোর্স, যদি হচ্ছে আমি 50 কুলম্বের একটা আধান স্থাপন করে দেই। তো আমাদের আনসার হচ্ছে ডি। ঠিক আছে, তো যারা যারা সঠিক অ্যান্সার দিচ্ছ সবাইকে কংগ্রেচুলেশনস, সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, তারপর ঋণাত্মক আধানের পরিবাহককে তার দ্বারা ভূ সংযোগিত করলে কি ঘটে? এটা খুবই সহজ আসলে। ওই যে আমাদের আর্থ ইন থাকে না অনেক বাসায়, যে আর্থ ইন বলে। আর্থ ইন হচ্ছে কি? যে আমাদের অতিরিক্ত যদি কোনো ইলেকট্রন থাকে সেটা হচ্ছে ভূপৃষ্ঠে চলে যায়, কারণ আমাদের পৃথিবীর বিভব হচ্ছে 0। পৃথিবীর বিভব কত? 0। এটা একটু মনে রাখবো যে পৃথিবীর বিভব কত? পৃথিবীর বিভব আচ্ছা, তারপর নিচের কোনটি কোনো বস্তুর চার্জ ধারণ ক্ষমতাকে প্রকাশ করে? চার্জের ধারণ ক্ষমতা দিয়ে মনে রাখবো হচ্ছে ধারকত্ব। ঠিক আছে, চার্জ কতটুকু ধারণ করতে পারবে এটা আসলে কি দিয়ে বোঝানো হয়? ধারকত্ব দিয়ে বোঝানো হয়। কি দিয়ে বোঝানো হয়? ধারকত্ব। যার ধারকত্ব যত বেশি তার চার্জের ধারণ ক্ষমতাও কি হবে? তত বেশি হবে। ঠিক আছে, সো আমাদের সঠিক উত্তর হচ্ছে কি? ধারকত্ব। বুঝতে পারছি সবাই? আচ্ছা, তারপরে হচ্ছে ধারকত্বের একক কি? তো ধারকত্বের একক কি হবে? ধারকত্বের একক হচ্ছে, আমরা সবাই জানি ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। ধারকত্বের একক হচ্ছে কি? ফ্যারাড। সো এইটা অনেক সময় তোমাদের পরীক্ষাতে দেখবা অনেক ক্ষেত্রে মাইক্রো ফ্যারাডে দেওয়া থাকবে, 1 মাইক্রো ফ্যারাড অথবা হচ্ছে এত ন্যানো ফ্যারাড এইভাবে দেওয়া থাকবে। তোমাকে তখন ফ্যারাডেতে বা ফ্যারাডে কনভার্ট করে নিতে হবে। 1 মাইক্রো ফ্যারাডকে আমি লিখতে পারি 10⁻⁻⁶ ফ্যারাড এরকম ভাবে।
আবার 1 ন্যানো ফ্যারাডকে আমি লিখতে পারি 10⁻⁹ ফ্যারাড, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু জানা থাকা লাগবে, নাহলে কিন্তু কনভার্সন যদি না করতে পারো তাহলে ম্যাথের আনসার মিলবে না। সো মাইক্রো ফ্যারাড অথবা ন্যানো ফ্যারাড এই ইউনিটে যদি কখনো আনসার তোমার কোশ্চেনে ইনফরমেশন দেওয়া থাকে, ওইগুলোকে তোমাকে একটু ফ্যারাডেতে কনভার্ট করে বা ফ্যারাডেতে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করে নিলে তুমি হচ্ছে যে আনসারগুলো পেয়ে যাবা। সো আনসার হচ্ছে সি, এটা হচ্ছে ফ্যারাড, ঠিক আছে। ওকে, লাস্ট এমসিকিউতে চলে আসছি আমরা। আসলে আমাদের এখানে বলা হয়েছে যে একটি ধারকের ধারকত্ব 20 মিলি ফ্যারাড। এই যে দেখছো এখানে মিলি ফ্যারাড দেওয়া আছে। সো 1 মিলি ফ্যারাড ইকুয়ালস টু হচ্ছে 10⁻³ ফ্যারাড। আচ্ছা, তো এখানে 20 মিলি ফ্যারাড আছে সি, ধারকত্বকে আমরা সি দিয়ে প্রকাশ করি। সি ইকুয়ালস টু হচ্ছে 20 মিলি ফ্যারাড, যেটা হচ্ছে 20 × 10⁻³ ফ্যারাড। ধারকটিতে 1000 ভোল্ট পোটেনশিয়াল দেওয়া হলো, মানে ভি দেওয়া আছে। ভি হচ্ছে কত দেওয়া আছে? 1000 ভোল্ট। আচ্ছা, তোমাকে বের করতে বলছে কি পরিমাণ শক্তি জমা হবে। তো শক্তি বের করতে হলে ধারকের শক্তি ইউ, ইউ ইকুয়ালস টু আমাদের যে সূত্রগুলো আমরা পড়ছি হাফ সিভি স্কয়ার, এরকম একটা সূত্র ছিল। কি সূত্র ছিল? হাফ সিভি স্কয়ার। সো এটা যদি আমরা ইউজ করি, ইউ ইকুয়ালস টু হচ্ছে হাফ সি ভি স্কয়ার। আমাদের হাফ সি এর ভ্যালু হচ্ছে আমাদের 20 × 10⁻³ আর আমাদের ভি এর ভ্যালু হচ্ছে 1000, এটা হচ্ছে স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1 2 3 4, চারটা শূন্য, মানে হচ্ছে 10,000 জুল। যেহেতু শক্তি, তো শক্তির একক সবসময় হচ্ছে জুল। সো আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, ঠিক আছে। সো এইটার সঠিক আনসার কারা কারা দিচ্ছে আমি একটু দেখি। 50-তে সি, সি সবাই বলতেছে সি, বাট সি তো না ভাইয়া, সঠিক আনসার হচ্ছে ডি। এই যে আনোয়ার আহমেদ বলছে সঠিক আনসার হচ্ছে ডি, সবাই বলতেছে ডি, ঠিক আছে। ওকে, একজন বলছে ভাইয়া শেয়ার করছি সাজেশনস দিয়েন। আমি একটু পরেই দেখবো ক্লাসটা শেষ হওয়ার পরে যে আসলে কে কয়টা শেয়ার করছো বা অ্যাকচুয়ালি কয়টা শেয়ার হয়েছে, এরপরে হচ্ছে আমি সাজেশনটা দিয়ে দিব, ঠিক আছে। বাট তোমরা সবাই দেখো, তোমাদের সামনে হচ্ছে টেস্ট এক্সাম, ঠিক আছে, সামনে হচ্ছে টেস্ট এক্সাম। আর তোমরা এটা অবশ্যই জানো সবাই যে টেস্ট এক্সামে ভালো না করতে পারলে, মানে হচ্ছে যদি তুমি পাস না করতে পারো, তাহলে কিন্তু তুমি হচ্ছে বোর্ড এক্সামটা বসতে পারবে না, মানে এসএসসি পরীক্ষাতে বসতে পারবে না। সো এখনো যাদের প্রিপারেশন একটু খারাপ আছে, মানে সামহাউ কোনো কারণে পিছায় আসো পড়াশোনায়, সবসময় তো আসলে অনেক অনেক কারণেই অনেকে পিছায় যায়, সবাই যে ইচ্ছা করে পড়াশোনা করে না, ব্যাপারটা কিন্তু এরকম না। সো ওইটা নিয়ে আসলে চিন্তা করবা না। যা কিছু হাতে নাই, যা কিছু হাতে নাই তা নিয়ে চিন্তা হবে না, তা নিয়ে কোনো চিন্তা করবা না, তা নিয়ে কি করবা না? চিন্তা করবা না। কারণ যেটা তোমার হাতে নাই সেটা হচ্ছে তুমি চেঞ্জ করতে পারবা না। সো যেটা তুমি হাতে নাই তোমার, বা যেটা চলে গেছে, যেটা হয়ে গেছে, সেটা তোমার দ্বারা চেঞ্জ করা সম্ভব না। যেই দিনগুলো চলে গেছে, যেই দিনগুলোতে পড়াশোনা করা উচিত ছিল পড়ো নাই, ওই দিনগুলো তো তুমি এখন চেঞ্জ করতে পারবা না। সো ওইগুলো নিয়ে চিন্তা করে একদমই লাভ নাই। এখন সামনে যে কয়টা দিন আছে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করো, নিজের স্ট্রেংথ জোন কোনগুলো আছে এইগুলো একটু খুঁজে বের করো, নিজের কোন জিনিসগুলো উইকনেস আছে এইগুলো একটু খুঁজে বের করো, এবং ওই জিনিসগুলো একটু পড়াশোনা করো, ঠিক করে ভালো করে পড়াশোনা করো, দেখবা যে এক্সামটা ভালো হবে, ঠিক আছে। এবং টেস্ট এক্সামটা যখন ভালো দিবা, তোমার কিন্তু এসএসসির প্রিপারেশনটা ভালো হয়ে যাবে, বুঝতে পারছো। সো টেস্ট এক্সামটা ভালো দেওয়াটা আসলে এটা খুবই স্বাভাবিক একটা জিনিস। কারণ একটা কথা আছে এরকম যে যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরানোর চেয়ে প্রস্তুতিতে ঘাম ঝরানো অনেক বেশি ভালো। তো তুমি যদি এসএসসিতে যে খারাপ করো তার চেয়ে ভালো তুমি টেস্টে একটু খারাপ করো, কোনো অসুবিধা নাই। মানে একটু খারাপ বলতে হয়তো তোমার অনেক বেশি ভালো করতে হবে এরকম কোনো কিছু না, বাট অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশনটা যাতে একটা ভালো লেভেলে যায় এতটুকু ট্রাই করো। সো আবারও একটাই কথা বলবো, এটা আমি খুবই ফলো করতাম আমার লাইফে, এখন আমি ফলো করি। সেটা হচ্ছে যে যেই জিনিসটা চলে গেছে ওটা তো হয়েই গেছে, ওইটা তো চেঞ্জ করার তোমার বা আমার কোনো ক্ষমতা নাই। আমরা চাইলেও আর ওইটা চেঞ্জ করতে পারবো না, কোনো সুবিধা নাই, আমাদের হাতে আসলে কোনো সুযোগ নাই। সো আমাদের সামনে যেই জিনিসটা আছে, সামনে যেই পরীক্ষাটা আছে, বা সামনে যতগুলো দিন আছে প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে, ওই দিনগুলোতে একদম ডাই হার্ড প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়াশোনা করো, হোপফুলি অনেক ভালো হবে। আর আমরা তো তোমাদের জন্য আসি, আমরাও তোমাদের টেস্ট পরীক্ষাকে সামনে রেখে কিছু প্ল্যান করতেছি অলরেডি, তোমাদের ফ্রিতেই অনেক কিছু প্রোভাইড করার চেষ্টা করা হবে। হয়তো পুরো সিলেবাসটাই একবার রিভিশন করায় দেওয়া হবে খুব সুন। আমাদের গ্রুপে তোমরা জয়েন করে ফেলো, এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপটাতে, তাহলে হচ্ছে তোমরা দেখতে পারবো আসলে। সো এতটুকুই, ভালো করে পড়াশোনা করবা।
আমরা হচ্ছে নেক্সট দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে। আর যদি এসএমপিতে এনরোল করো, আমাদের সাথে এসএমপিতে জয়েন হও, তাহলে অবশ্যই আমার সাথে ফিজিক্স ক্লাসে দেখা হচ্ছে। সো সবাই ভালো করে পড়াশোনা করবা টেস্ট পরীক্ষার জন্য, আর সুস্থ থাকবা, এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে দিয়ে শারীরিকভাবে এবং মানসিকভাবে হচ্ছে সুস্থ থাকতে হবে। শারীরিকভাবে এবং মানসিকভাবে কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে। তো সবাই ভালো থাকবা, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।